আমি যে উত্তরটা দিয়েছিলাম সেটা এই গোছের, যে ধরা যাক একটা লোক, আমি বা আপনি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়িটায় আগুন লেগে গেছে। এইবার যে দমকলের প্রধান সে বলল এ যে আগুন লেগেছে ওই বাড়ি থেকে দুজনকে বাঁচানো যাবে, এর বেশি না, দুজনকে টেনে আনতে আনতে বাড়িটা পুরোপুরি ভস্মসাৎ হয়ে যাবে। এইবারে প্রত্যেক ফ্ল্যাট, এই বাড়িটা 8 তলা, প্রত্যেক তলাতেই দুটো করে ফ্ল্যাট, আর প্রত্যেক ফ্ল্যাটেই দুটো করে লোক আছে। এইবারে সবচেয়ে সহজ কি, যে সবচেয়ে একতলার যে ফ্ল্যাটটা সেটা থেকে দুটো করে লোক, দুটো লোক বাঁচিয়ে দেওয়া, তাহলে তো সব। কিন্তু আমি হঠাৎ 4 তলায় ছুটলাম তার বাঁ দিকের ফ্ল্যাট থেকে দুটো লোককে বাঁচাতে। কেন না, ওই দুটো লোক আমার বাবা মা। তা আমার মনে হলো যে যাই ঘটুক না কেন আমাকে আমার বাবা মাকে বাঁচাতে হবে। তাই যদি যাই, এবার যদি কেউ গণিতের দিক থেকে, পরিসংখ্যানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে দেখে, আমি এটা গাড়লের মতো কাজ করছি। কারণ ওই দুটো লোককে বাঁচানো যাবে কি করে, 4 তলায় ছুটে তাদের ধরে আনো, তার 4 তলা থেকে বাঁচিয়ে দিল, দুটো লোককেই তো বাঁচানো যাবে। কিন্তু আমি যদি যখন এসে বলবো ওরা আমার বাবা মা, তখন সে বলে না তাহলে তুমি ঠিক কাজ করেছো, তাহলে রামবাবু শ্যামবাবুকে না বাঁচিয়ে তোমার বাবা মাকে বাঁচানো ঠিক হয়েছে। কেন, এটা আমরা নিশ্চিত, আমরা ধরে নিই যে আমার মা বা আমার বাবার প্রতি যে আমার আবেগ সবচেয়ে বেশি থাকবে, এতে আশ্চর্য কিছু নেই। তার মানে আসলে বাংলা ভাষার পক্ষে আমাদের যে মূল যুক্তি সেটা হচ্ছে একটা আবেগ, সেটা হচ্ছে ভালোবাসা। বাংলা ভাষা মরে গেলে আমার কষ্ট হবে, এত ভাষা হচ্ছে বাংলা মরবে তোর কি ঘন্টা। হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা যদি ইংরেজি হিন্দি মিশিয়ে বলে তো তোর কি, সত্যি সত্যি আমার কিছু নয়। আমি কিন্তু বলতে পারি না যে এবার এরকম কথা বলবে না, কেন বলছো, এইভাবে কথা হয় না, বলতে পারি, কিন্তু তাতে তাদের ঘন্টার মাথা, তাই দিয়ে পৃথিবী চলে না। কিন্তু আমরা যেটা বলতে পারি যে দেখো বাবা ভাষাটা কিন্তু ভালো ছিল, এতে অনেক সম্পদ ছিল, ভালো ভালো খাবার ছিল বাংলায়। তুমি যদি না আমি আমি সসেজ খেয়ে বাঁচবো, কারো কিছু বলার নেই, তার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি তুই মাছের মাথা দিয়ে খেলি না মুড়ি ঘন্টটা, আরে ছিল রে ভাই, দেখ না, না আমি চেকেও দেখবো না, তার মধ্যে একটা রক্ষণ ছিল। তার চেয়ে একটা বাঙালি যদি বাংলা পড়ে, বাংলা একটু আধটু শোনে, তার খুব ক্ষতি হবে বলে মনে হয় না। তারপর সে খতিয়ে দেখে পড়লো না, আর ভাল লাগলো না, কারোর কিছু বলার নেই। তুমি এখানে খুব সুন্দরভাবে বাবা মার বিষয়টা উত্থাপন করেছো 2-3 বার। আমি এই প্রসঙ্গেই আসতে চাই যে ছোটবেলা থেকে, মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার বাবা মা একেবারেই রক্ষণশীল নন বা গোঁড়া নন, কিন্তু তারা একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছেলেকে বাংলা পড়াতে হবে। এবার সেটা কোনোদিনই তারা আমার উপর চাপিয়ে দেননি সেই অর্থে দেখতে গেলে, কিন্তু শুরুতেই সত্যজিৎ রায়টা তুলে দেওয়া যে তুই আগে আচ্ছা প্রথমেই তোকে রবীন্দ্রনাথ পড়তে হবে না, পথের পাঁচালী পড়তে হবে না, তুই আগে সত্যজিৎ রায় 101টা পড়, সত্যজিৎ রায়ের ছোট গল্প পড়, ফেলুদা শঙ্কু তারিণী 101টা পড়, তারপরে তুই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়, রবীন্দ্রনাথ পড়, ইত্যাদি ইত্যাদি। তো বাবা মার গুরুত্বটা, যেটা তুমিও বলছিলে যে আমার একটা বাড়তি সুবিধে হচ্ছে বাঙালি বাবা মার ঘরে জন্মগ্রহণ করা রস আস্বাদনের ক্ষেত্রে। তো এখানে কি বাবা মার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, নাকি এখন যে অবস্থায়, যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, ছেলে মেয়ে বলবে যে আমার তুমি যা দিচ্ছ আমার সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমি নিজের মতোই পড়বো, সেই দিক দিয়ে মাতৃভাষা তো বাবা মায়ের দায়টা তো এসেই পড়ে। তুমি জিনিসটাকে কিভাবে দেখো, যেহেতু তুমিও একজন বাবা? না আমি আমার আমার ছেলে সম্পর্কে কথা বলতে গেলে হঠাৎ হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়বো, সেই ব্যক্তিগত ব্যাপারে না যাওয়াই ভালো। এখন বাবা মার সন্তান এই ব্যাপারটায় না আমার একটু দ্বন্দ্ব আছে। আমি যা ভেবে দেখেছি, সেটা আজকের আলোচনার সঙ্গে খুব প্রাসঙ্গিক না, তবু একটু ছুঁয়ে যাই। সেটা যে বাবা মার সন্তানের সুসম্পর্ক থাকে দুটো পর্যায়ে। কোনো এক পক্ষ যখন অসহায় থাকে, অর্থাৎ বাচ্চাটা যখন জন্মায় তখন দাঁত দাঁত নেই, নড়তে পারে না, যখন তখন হিসি করে ফেলছে, এই সময় সে বাবা মাকে খুব ভালোবাসে, কারণ এদের ছাড়া সে বাঁচতে পারে না। বাবা মাও তাকে ভালোবাসে, কারণ এর থেকে কোনো থ্রেট উচ্চারিত হয় না। হাবি জাবি কথা বলছে, হামাগুড়ি দিচ্ছে, চলে গেল, এটা মুখে দিয়ে দিল, ঠিক আছে। 10-11 বছর বয়সের পর থেকে যখন সেই সন্তান প্রকৃতপক্ষে একজন বিচারক হয়ে যায়, রিয়েলিটি টিভির মতো, এটা তুমি পারলে না, ওটা তুমি করলে না, এখানে দায়িত্ব পালন করলে না, ওখানে ওই জামাটা কিনে দিলে না, তখন তার মনে হয় বাপরে বোধহয় পড়াশোনা শিখে কানাডা ফানাডা চলে গেলে বাঁচোয়া বাবা, এর সঙ্গে কদিন থাকবো রে। তারপর যখন বহুদিন পর আবার বাবা মা দুজনের একজন বা দুজনেই অসহায় অবস্থায় চলে যায়, অর্থাৎ ওয়াকার ছাড়া চলতে পারছে না, বাথরুমে পড়ে গিয়ে হাড় ভেঙে ফেলছে, হ্যাঁ ভালো করে কথা বলতে পারছে না, ডিমেনশিয়া হয়েছে, তখন ওই সন্তানের আবার তার প্রতি একটা মায়া জন্মায়। আহা, এই কিছু পাচ্ছে না রে, যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তো নয়, ঠিক আছে একটু ডাল খাওয়া বাবা, কি তুমি ধোসা খাবে, ঠিক যেন ওকে বলেছিলাম ছোটবেলায়, ওকে বলেছিল লজেন্স খাবে, তুমি তো খুব ভালোবাসতে বাবা, ধোসা খাবে, তখন আর বাবা ধোসা খাওয়ার অবস্থায় নেই, না রে আজকাল কিছু খেয়ে দেখো না, তুমি ওরম করো কেন, ফলে তখন আবার একটা সুসম্পর্ক স্থাপিত হয়।
এই মধ্যবর্তী পর্যায়ে যখন দুপক্ষই বেশ শক্তিশালী, তখন দুপক্ষকে দেখতে পারে না। এবং যখন বাবা মা, ধরো যে বাড়িতে দেখবে গোবিন্দজিউয়ের মন্দির আছে, সে বাড়ির ছেলে প্রথম গিয়ে গরুর মাংস খেয়ে আসে। এবার নেসেসারিলি সে গোহাটটা মন্দিরে ছোঁড়ে না, কিন্তু তা করে আসে, যে ওইটার বিরুদ্ধে যাবে। ফলে যে বাড়িতে খুব, আমার মনে হয় যে বাড়িতে খুব বাংলা রব আছে, ওরে বাবা রে রবীন্দ্রনাথ রে, এই দেখ 25শে বৈশাখের আগে হয়তো উপোস করে শুদ্ধ হয়ে নিচ্ছে, হ্যাঁ, সেই বাড়ি দেখবে কে এই ছাড়তো রবীন্দ্রনাথটা, এই রবীন্দ্রনাথ আমি সহ্য করতে পারি না, এইটা তার বরং সন্তানের মধ্যে বর্তাবে বেশি বলে আমার মনে হয়। তাই বাবা মা দায়িত্ব পালন করলে সন্তান বাংলায় দীক্ষিত হবে, হতে পারে, কিন্তু আমার ধারণা বাবা মা যা বলে সন্তান তার উল্টো দিকে যায়। তুমি এই অনুষ্ঠানটা শুরু করলে একটা কথা দিয়ে, যে এটা খুব অদ্ভুত যে এরকম একটা অল্টারনেটিভ স্পেসে আজকে বাংলা ভাষা নিয়ে 1 ঘন্টা আলোচনা হচ্ছে। আমার ধারণা এই যে পরিবেশটা, একটা যে কেউ, সেটা একটা 5 বছরের বাচ্চা হোক, একটা 22 বছরের লোক হোক, একটা 32 বছরের লোক হোক, যে পায় যে আজকে প্রথমেই একটা কথা স্বীকার করে নি, এটা পশ্চিম বাংলার প্রেক্ষিতে বলা হচ্ছে। বাংলা ভাষা নিয়ে যাই বলি, কেউ একজন উঠে বলেন, সঙ্গতভাবে বলেন, আপনি জানেন বাংলাদেশে কত কাজ হচ্ছে। আমি জানি বাংলাদেশ নিয়ে কথাটা না, বাংলাদেশ খুব ভালো এবং তার বাস্তবতা সম্পর্কে আমার খুব একটা ধারণাও নেই। পশ্চিম বাংলায় যে পরিবেশ আছে তাতে এখন বাংলাকে ধরে নেওয়া হয় যে বাংলা নিয়ে 1 ঘন্টা কথা হলো, লোকে অবাক, ভাবতেই পাচ্ছি না। হ্যাঁ, এইটা এক অগ্নি, একটা এত চমৎকার সঞ্চালক যে একটা অনুষ্ঠান শুরুই করছে এটা বলে যে এটা খুব একটা ভালো ব্যাপার, একটা ভাগ্যের ব্যাপার। এটা তো হওয়ার কথা ছিল না, কথা ছিল তো উল্টো, যে বাংলা নিয়েই হবে, কিন্তু এবার ইংরেজি নিয়েও একটা আলোচনা হচ্ছে, তা কিন্তু বলা হচ্ছে না। বিভিন্ন, আপনি যখন বড় বড় যে অডিটোরিয়াম আছে সেখানে যখন যাবেন, যে একটা বাংলা গানের অনুষ্ঠান, বাংলা গান তো টিকিট বিক্রি হবে না। চন্দ্রবিন্দু শো কিন্তু হাউসফুল যায়। ওই ওই একটা তো হয় হয়তো, কিন্তু ঘটনা হচ্ছে এই যে প্রথম যে ধারণাটা, একটা প্রাথমিক ধারণা নিয়ে তো লোকে চলে একটা লোক সম্পর্কে। এখন যদি আপনি যদি শোনেন যে সালমান খান রবীন্দ্রসঙ্গীত গাইবেন, তো আপনার প্রথমে মনে হবে যাবো কি, মানে মজা হবে, কিন্তু কি শুনবো, মানে আমি একটা জিনিস বলার লোভ সামলাতে পারছি না। সালমান খানের পছন্দের রবীন্দ্রসঙ্গীত কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমি জানি না। আমি বলার লোভ সামলাতে পারলাম, সরি বলো। না, আমি বলছি যে আমার তো প্রাথমিক অনুমান থাকে, তো এখন গোটা পশ্চিম বাংলা জুড়ে বাংলা বস ব্যবসা দেয় না, এরকম একটা ধারণা আছে। আমি আমার একটা ঝামেলা হচ্ছে এই যে বাংলা ভাষা নিয়ে আমার যা মত, এটা আমি এতবার এত জায়গায় বলে ফেলেছি না, কেউ কিছু বলতে গেলে বলা ওই আপনার কমন পড়ে গেছিল না, ওটাই বলে দিয়েছেন, কি করব, আরে একই জিনিস নিয়ে বিভিন্ন জায়গায় উল্টো উল্টো কথা বলতে গেলে তো রাজনীতি করতে হয়, সে তো আমি পারি না, ফলে একই কথা তো বলতে হবে, সেক্ষেত্রে কিছু পুনরাবৃত্তি হবে। যে আমার সাথেও বলেছো ইনফ্যাক্ট একাধিকবার। হ্যাঁ, যে বাংলা ভাষাটা, এই গোটা পরিবেশটা এমন হয়ে গেছে যে জিনিসটা একটু অনভিজাত, মানে এটার মধ্যে দিয়ে গেলে তুমি একটা নিচু শ্রেণীর নাগরিক বলে প্রমাণিত হয়ে যাও। ফলে যে ছেলেটা বা মেয়েটা বড় হয়ে উঠছে, সে যখন মোবাইলে অসম্ভব সপ্রতিভ জিনিসগুলো দেখছে সব ইংরেজি ভাষায়, তারপর হয়তো কোরিয়ান গান শুনতে গেল, কারণ ওইটা না শুনলে সে তার সহপাঠিনীদের কাছে নিচু হয়ে যাবে। তারপর ওই কি বলে কে সিরিজ না দেখলে নিচু হয়ে যাবে, কে ড্রামা না দেখলে। তারপর সে দেখলো যে নেটফ্লিক্সে, অ্যামাজন প্রাইমে অসংখ্য ভাষার, অসংখ্য সত্যিকারের সপ্রতিভ দুর্দান্ত সমস্ত জিনিস হচ্ছে, যার তুলনায় বাংলা জিনিসগুলো সত্যি নিরেশ। এই যে ও যেটা পড়লো, সেখানে আমি লিখেছিলাম যে মায়ের দেওয়া মোটা কাপড় যদি 50% ডিসকাউন্টেও দাও কেউ, আরে কেন কিনবে তুই, না মায় ওটা মা দিয়েছে। আর কারোর মা যদি জঘন্য রান্না করে, প্রথমে না মায়ের রান্না, মায়ের হাতের রান্না, আরে যার তো অনেক মা তো জঘন্য রান্না করে, তো আমি খাবো কেন রে ভাই, আমি পাশের বাড়ির কাকিমা ভালো রান্না করে খাবো, এটা কি করবে, এটাও তো দেখতে হবে। একটা লোক তো দণ্ডিত হয়ে জন্মায়নি যে না তোমার মাতৃভাষা বাংলা, তোমাকে মাতৃভাষাতেই, কেন রে বাবা, তার মনে হচ্ছে দূরে এখানে যা কাজ হচ্ছে। হ্যাঁ, এটা সবাই জানে যে 1861 একটা লোক জন্মেছিল, খুব ভালো কাজ করেছিল, আরে সে তো মরে গেছে অনেক দিন, তার ভাষা, তার যে ভঙ্গি, এইসব অনেক দিন হলো উঠে গেছে। এবার তারপর পড়া যায় না কি, নিশ্চয়ই যায়, কিন্তু আপনাদের মনে আছে আমরা লোকহিত বলে একটা প্রবন্ধ পড়তাম, যদি আমার বয়সী কেউ থাকেন, সবাই সেটা বাদ দিয়ে চলে যেত, এর শক্ত আছে ওইটা পড়বো না, কারণ ওই ভাষাটা তখনই আমরা প্রায় ভাবছি পুরনো হয়ে গেছে। আজকে সেটা রবীন্দ্রনাথ একটা চমৎকার জায়গায় লিখেছিলেন, যে লোককে যখন পড়ানো হয় না, আমাদের উল্টো দিক থেকে আমাদের ক্লাসিক দিয়ে পড়ানো হয়। এবার একটা লোক, একটা ছোট বাচ্চা, সে প্রথমেই বঙ্কিমচন্দ্রের একটা অধ্যায় দিয়ে শুরু করছে, সে আর না ওই ভাষাটার 100 মাইলের মধ্যে যাবে না, কারণ ও তো বুঝতে পারছে না। ওকে যদি আজকের ভাষায় বলা হয় যে ধরুন আমি পড়িয়েওছি, যে ধরুন
ভানুর দাদু প্রাতঃ ভ্রমণে বেরোলেন। আরে ভাই সেটা কি? তুই বল না সকালবেলা হাঁটতে বেরোলেন, আমার তো অসুবিধে ছিল না কোনো। আমি অন্য বক্তৃতায় বলেছি, আপনারা হয়তো শুনেওছেন, যে আমার মেট্রো রেলে লেখা আছে অগ্নিশমন যন্ত্র এখানে উপলব্ধ আছে। এই কথাটা বুঝতে বুঝতে মেট্রোয় যদি আগুন লাগে আপনি ঝাঁই পোড়া হয়ে যাবেন। ওখানে তো লেখা নেই যে আগুন নেভাবার যন্ত্র এখানে আছে, তাই না? মুশকিল হচ্ছে এই কথাগুলো আমি বলেছি, কিন্তু আবারও বলতে হয়। বাসে দেখবেন লেখা থাকে যে দিচ্ছি দিচ্ছি বলিয়া ঘাড় নাড়াইবেন না। আমার ধারণা গম্ভীর কথা বলতে গেলে সাধু ভাষায় বলতে হয়, বল ঘাড় নাড়াবেন না, নাড়াইবেন না, এটা কি? এখনো বিয়ের কার্ড যে ভাষায় লেখা হয় ও ভাষাটা কিছু ভাষা না, মদীয় বাসভবনটা কি? ওটা কি আমার বাড়িতে মদ সার্ভ করা? মানে মদ মানে আমার বাড়ি আসবেন, ওদের বিয়ে হচ্ছে, অসুবিধাটা কি আছে? যে বাংলায় যে সার্কুলার জারি করা হয়, বাংলা বড় বড় পদ ওখানে যে লেখা থাকে, সেই পদ ওই ভদ্রলোকই জানেন না যে উনি ওই পদে কাজ করেন। উনি হ্যাঁ উনি অনেক জানেন উনি সিনিয়র সেক্রেটারি। এটা বললে বুঝবো, জানিস হাউজিং ডিপার্টমেন্টে সিনিয়র সেক্রেটারি। আপনি যদি আবাসন দপ্তরের হেন তেন, ও মানে বুঝবে না। আমাদের বাংলার অনেকগুলো ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে ফেসবুকের ঝামেলা, সেখানে যে যত খিস্তি দিতে পারে সে তত সপ্রতিভ গদ্যকার। আর উল্টো দিকের ঝামেলাটা হচ্ছে এমন তৎসম আঁকড়ে ল্যাস ধরে ঝুলছে যে কিছু বোঝা যাচ্ছে না। ফলে একটা লোক যখন পড়াশোনা শুরু করছে তাকে প্রথমেই পড়ানো হচ্ছে একটা রবীন্দ্রনাথ, একটা শরৎচন্দ্র, একটা বঙ্কিমচন্দ্রের চমৎকার, কিন্তু তার কাছে সম্পূর্ণ অপরিচিত অধ্যায়। ওই জিনিসগুলোই সে জানে না। উনুনে আগুন দেওয়া হলো এই কথাটার মানেই সে জানে না, উনুন দেখেনি। ফলে তাকে আগে এমন একটা কিছু বলে আজকের ভাষায় যে অমুক সারাদিন ধরে মোবাইল দেখছিল, ভানুর দাদু প্রাতঃভ্রমণে যায়, একজন দেখছে নাকি, ও ভিডিও তুলছে, ভানু সারাদিন ধরে মোবাইল দেখছিল, সেই জন্য তার বাবা বাড়িতে এসে খুব বকাবকি করলো। তখন ভানু বললো, কেন তো তুমি কি করো সারাদিন, তুমি মোবাইল দেখো না রাত্রির বেলা? তখন ভানুর বাবা একটু থতমত খেয়ে গেলেন। এটা যদি লেখা থাকে ও তখন পড়ে এটাই উৎসাহ বোধ করবে, এ তো আমার কথা বলছে। কিন্তু যদি প্রথমেই তাকে অপরিচিত ধ্রুপদী জিনিসগুলোকে দিয়ে দেওয়া হয়, ও এটা থেকে সরে যাবে, বলবে আমি ভাই এটাই নেই। তার চেয়ে বরং সে যেটা বোঝে, সে যেগুলোকে ভালোবাসে, যাকে সাদা বাংলায় বলে সে যাতে রিলেট করতে পারে, সেগুলো সে পাচ্ছে ইংরেজি ভাষায়, তখন সে ইংরেজির দিকে অনুরক্ত হয়ে পড়বে। তা সেই আর তার বন্ধুরা আলোচনা করবে ওটা কি ভালো হয়েছে, ওটা কি চমৎকার হয়েছে। আর বাংলা ক্লাসটা সে আবার এইটা কি যে পড়বো, রিডিং এসে দাঁড়িয়ে থাকে। বাংলায় তার পায়ে ব্যথা হয়, বাংলা আমি পড়ি না, কেন পা ব্যথা হয় কেন রে? না 40 মিনিট আমায় দাঁড়িয়ে থাকতে হতো বাংলা ক্লাসে, ওই জন্য বাংলার সঙ্গে পা ব্যথাটা আমার ক্ষেত্রে সম্পৃক্ত। এখন এই যে জিনিসটা হয়ে যাচ্ছে, মাতৃভাষা বলে তো লাভ নেই, তোমাকে তো সেই লোক। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম আমরা দুটো কথা বলি, যে আমরা কত বই পড়েছি। আমরা বই পড়েছি তার কারণ হচ্ছে খুব সোজা কথা, আমাদের সময় মোবাইল ছিল না। এমন কি হয়েছে যে মোবাইল ছিল, বইও ছিল, আমি না মোবাইল দেখবো না, আমি আজ বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার দিকে ধাবিত হব, এরকম কি আমি করেছিলাম? করিনি তো। ইনফ্যাক্ট আমি তোমার যে লেখাটা বললাম সেটা ফোন থেকেই পড়লাম। না সেটা তো আলাদা কথা, এখানে ফোনটাকে তুমি একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছো মাত্র, কিন্তু তুমি বাংলা একটা লিখিত বাক্য পড়ছো। এবার আমরা তো তা করিনি। এবার আমার বলা সাজে না, আমার সামনে ছিল ঘুগনি এবং ছিল না আমি বলছি হ্যাঁ সামনে ছিল শুক্তো এবং বিরিয়ানি, আমি শুক্তো খেয়েছিলাম, এটা হলে আমি শুক্তো চুজ করেছিলাম। কিন্তু আমার শুধুমাত্র শুক্তো দেওয়া হয়েছিল, জানিস আমি জেলখানায় যে ছিল, জানিস আমি বেশি দূর হাঁটতে যেতাম না, ছোট একটা জায়গায় ছিলাম, এ বলে তো সে একটা গৌরব বোধ করতে পারে না রে ভাই। ফলে আমরা যখন এদের বলি তোরা মোবাইল দেখিস কেন, তোরা বই পড়িস না কেন, বাংলায় এত সম্ভার থাকতে তোরা সাহিত্যে না গিয়ে অডিও ভিজুয়ালে চলে গেলি কেন, এ কথাগুলোর আসলে মানে হয় না। এবং আমরা আমাদের সময় তো এতগুলো ভাষায় এত আশ্চর্য জিনিস পাইনি, তখন কি আমাদের সময় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই সিনেমা, ওই সিরিজ, এ তো ছিল না। ফলে আমরা বাংলা পড়েছি, আমরা বাংলা দেখেছি, আমাদের কোনো রকম একটা বিকল্প ছিল না। এখন যখন বিকল্প, এখন তো বলে লাভ নেই, এখন অনেক বড় প্রতিযোগিতা। এখন তোমায় কিছু করতে গেলে তোমায় সত্যি বলতে কি একটা হলিউডের ফিল্ম মেকারের সঙ্গে লড়ে ফিল্ম করতে হবে, আর কদিনের মধ্যে একদম তাই। যতই তুমি বলো না এটা বাংলা বাজার আর কত ভালো হবে বল, এটা তো ভালোই হয়েছে, এটা পরের ছেলেমেয়েরা বলবে না, তাহলে কেন বাংলা বাজার অস্বীকার করবো? সেই ক্ষেত্রে তো তাকে আমি বলতে পারি না যে পরিবেশ যাই বলুক না কেন, তোমার চারপাশে যত প্রলোভন থাকুক না কেন, তোমার নিজের রাজ্যে যতই বাংলার তুলনায় অবাংলা প্রাধান্য পাক না কেন, তুমি তবু বাংলার দিকে যাবে, কারণ আমি তোমার বাবা আর আমি বলছি তুমি বাংলা পড়বে। এ তো সেই ছবি বিশ্বাস উত্তম কুমারের মতো হয়ে গেল, বা কমল মিত্র উত্তম কুমার। আপনি কি এটাই বলতে চাইছেন? বলতে চাইছি না, বলছি। আরে বললেই হলো নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তুই ব্যাপারটা তো একদমই তাই। ফলে আজকের এই যে একটা 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 ভুবন গ্রামে আমরা বাস করছি,
সেইখানে এত বড় বড় কথা বলে খুব একটা লাভ নেই, যদি না বাংলা এমন আত্মশক্তিতে বলিয়ান হয় যে সে নিজেকে এই প্রতিযোগিতার মধ্যে হ্যাঁ চলো আমি লড়ে নেবো বলতে পারে, এবং বলতে পারে যে আমি আমি এর সমকক্ষ হয়েছি, চলো, সেটা তো আলাদা কথা। ফলে এবার না হয়ে এক্স্যাক্টলি আবেগের দোহাই দিয়ে লাভ নেই। এবার সমকক্ষটা হচ্ছে কি করে, কারণ তুমি যদি পাঠ্যপুস্তকগুলো দেখো, সেখানকার ইংরেজি শব্দের যা পরিভাষা, সেটা দেখতে গিয়েই, সেটা পড়তে গিয়েই তুমি এক্ষুনি যেটা বললে, লোকে ছিটকে 10 হাত দূরে সরে যাচ্ছে, বলছে ওরে বাবা আমি ইংরেজিতে ফিজিক্সের এইচ সি ভার্মার বই পড়ে নেব, বা অঙ্কের বইটি ইংরেজিতে পড়বো। এবং আমার মনে আছে এটাও তুমি খুব জোর দিয়ে বলেছিলে আমার একটি অনুষ্ঠানে, যে যতদিন না বাংলায়, সুলভ বাংলায়, সহজ ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা হচ্ছে, ততদিন এই দৈন্যদশা চলতে থাকবে। কারণ গ্রাসরুটে আমরা কাজ করতে পারছি না। মানে কেউ যদি টেক্সট বুক পড়ে, ইংরেজিতেই টেক্সট বুক পড়ে, এবং পরবর্তীকালে ধরেই নেওয়া হচ্ছে যে চাকরি ক্ষেত্রে যখন সে যাবে তাকে ইন্টারভিউ করা হবে ইংরেজিতে, সে উত্তর দেবে ইংরেজিতে। এই নিয়ে তোমার মতামত বা বক্তব্য কি? দেখো, সত্যি বলতে কি, বাংলায় উচ্চশিক্ষার পাঠ্যপুস্তক লেখা কতটা হচ্ছে আমি জানি না, হয়তো হচ্ছে, নিশ্চয়ই রয়েছে। না না, আমি বলছি অনেক উঁচুর দিকে যখন যাচ্ছে, এমনিতে তো রয়েছে, কিন্তু উঁচুর দিকে যখন যাচ্ছে আমি অতটা জানি না, হয়তো হচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, হলেও সেইটা হয়তো তুমি যেটা বললে, হয়তো অতটা সহজ বাংলায় লেখা হচ্ছে না যাতে সে বুঝতে পারছে। আর যদি হয়ও, সে যদি ওই পাঠ্যপুস্তক পড়ে যায়, পরবর্তী কথাটা অনেক গুরুত্বপূর্ণ, সে যখন কাজটা করতে যাচ্ছে, বা হয়তো বিদেশে গিয়ে একটা গবেষণা করতে গেল, সেইখানে যখন ক্লাস করতে গেল, তখন সে দেখলো যে তাকে আবশ্যিকভাবে ইংরেজিটা শিখতেই হচ্ছে। এই যে আজকে আমাদের বিষয়টা না যে আবশ্যিক না বিলাসিতা, এখন বিলাসিতা হয়তো নয়, অতটা নয়, কিন্তু আবার আবশ্যিকও নয়। মানে ধরা যাক আমরা চূড়ান্ত দুটো অবস্থান ধরি, যে একটা লোক শুধুমাত্র বাংলা শিখেছে, ইংরেজি শেখেনি, কিন্তু বাংলাটা খুব ভালো করে শিখেছে, এবং বাংলায় যা যা পড়া যায়, তার ফিজিক্স পড়ছে কি হ্যান ত্যান পড়ছে, সমস্ত ভালো করে পড়েছে। আর আরেকটা লোক বাঙালি, কিন্তু বাংলা কিচ্ছু পড়েনি, কিচ্ছু জানে না, কিন্তু ইংরেজিটা ভীষণ ভালো শিখেছে, আর ইংরেজিতে সমস্ত টেক্সট বইও পড়েছে। এবার আমরা তো বুঝতেই পারছি এই দুজন লোকের মধ্যে কোন লোকটা চাকরি পাবে। এ তো মানে চোখ বুঝে বলে দেওয়া যায়, মানে পশ্চিম বাংলায় কোন লোকটা চাকরি পাবে, মানে বাইরে নয়, আমি কানাডায় বলছি না, পশ্চিম বাংলা সেই লোকটা চাকরি পাবে যে ইংরেজি। এবার আমি তো আবেগ উচ্ছলে অনেক কথা বলা যায়, লেখা যায় না ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সমান, কে বলেছে বাংলা মিডিয়ামে পড়লে একটা লোক পিছিয়ে আছে? পিছিয়ে নেই, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী মাত্রই ইংরেজি জানে না, কথা কেউ বলছে না। কিন্তু একজন গড় বাংলা মাধ্যমের ছাত্র বা ছাত্রী আর একজন গড় ইংরেজি মাধ্যমের ছাত্র বা ছাত্রী যদি পাশাপাশি থাকে, আত্মবিশ্বাসী ইংরেজি মাধ্যমের ছাত্র বা ছাত্রীটা এগিয়ে থাকে। কেন? হয়তো ইংরেজি দুজনে সমান জানে, তা সত্ত্বেও, কারণ ইংরেজি মাধ্যমের ছাত্র বা ছাত্রী এমনিতেই মনে করে যে কেন পৃথিবীটাকে লড়ে নিয়ে নেবো, আর ও যেন কিছুটা স্তিমিত, ও যেন কিছুটা পিছিয়ে আছে। এটা হচ্ছে কেন? কারণ সবাই ধরেই নিচ্ছে যে ইংরেজিটা জেনেই তো আমাকে শেষ বাজিমাতটা করতে হবে, যে আমি যদি কোনো কাজ করতে চাই তাহলে আমাকে ইংরেজিটা করতে হবে, সেইটা পরীক্ষাটা আমাকে ইংরেজিতেই দিতে হচ্ছে, চাকরির পরীক্ষাটা সব কিছু করতে হবে। তাই যদি করতে হয় আমাকে, যদি আমি সফল কিছু হবো, ধরো আমি ভালো কথা বলি, তুমি আমাকে চন্দ্রিলদা খুব ভালো কথা বলে, কিন্তু আমি যদি আজকে বার্লিন গিয়ে একটা বক্তৃতা দিয়েছি, উনি বাবা মানে যে কি কাণ্ড করেছে, এক্ষুনি উনি তো বাড়ি নেই, উনি লন্ডনে 5টা বক্তৃতা দিতে গেছে, বলে কি না উনি ওইখানে বাইপাসের ধারে একটা জায়গায় আজকে অগ্নিসংখ্যা আছে, এলে কথা বলবি, ফোন করতে বলবি। এই যে দুটো আমাদের যে ধারণা, এই যে একটা ইংরেজির যে বৃত্ত, সেটা তো আন্তর্জাতিক বৃত্ত রে বাবা, তাই না? তুমি ভাবো না যে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তুমি ডাকলে, তিনি এসে একটা চেয়ারে বসে আছেন, আর একজন লেখে, ভারতীয় লোক, ইংরেজি ভাষায় লেখে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 200 মাইলের মধ্যে লিখতে জানে না, মাঝারি লেখে, কিন্তু তার লেখা অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে, বিদেশে প্রকাশিত হয়, সে তার বই নিয়ে অমুক লিট ফেস্টে যায়, তমুক যায়, তার তার চলাফেরাই আলাদা হবে। এই যে একটা সম্পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি একটা ভাষা, রাজার ভাষা রে বাবা ইংরেজি, এককালে উপনিবেশ গড়েছে, এবং তখন সবাই হাত জোড় করে ইংরেজিটা শিখেছে। সেইখানে বাংলা, আমি যে প্রথম ওখানে লিখেছিলাম 50 গোল খেয়েই গেছে। তুমি যত প্র্যাকটিস করো, শ্যামবাজার একাদশ আর্জেন্টিনার সঙ্গে খেলছে, না মেসি নামছে ওখানে, তুমি ভালো খেলছে, বিপ্লব মুখোপাধ্যায় ভালো খেলে, নামছে, বিপ্লব আসছে, ঠিক আছে, কিন্তু কত বড় আর কি হবে রে ভাই, হয় নাকি, মানে কি করবে, মানে হয় না, হয়ে ওঠে না।
এবার এতে আমি বলতে পারি যে বাংলা খুব ভালো, বাংলার সময় কে কে না জানে যে সত্যি সত্যি বাংলা ভাষার সবার লেখাপত্র যদি অনুবাদ করা হতো, মানে হেসে খেলে বলা যায় যে আর 5টা নোবেল প্রাইজ আরো মানে দেওয়া উচিত ছিল। দিত কিনা সে তো আলাদা কথা, নোবেল প্রাইজের অন্যান্য রাজনীতি আছে, মানে এটা কি হয় নাকি বিভূতিভূষণ নোবেল পেতেন না? এটা হয়, পেতেন। জীবনানন্দ নোবেল পেতেন না? এটা হতে পারে না, পেতেন। কিন্তু কথাটা এটা নয় যে অমুক আমার বাড়িতে আছে, কথা হচ্ছে অনুবাদ হয়েছে কি আন্তর্জাতিক বাজারে, আমরা কি বাংলাকে সেভাবে উপস্থাপিত করতে পেরেছি? অথচ মির্জা গালিব অনুবাদ হয়েছে, শেক্সপিয়ার অনুবাদ হয়েছে অনেক বেশি। হ্যাঁ, মানে অনেক কিছু হয়েছে। এবার আমরা যদি সেই কাজগুলো এখন যদি প্রকল্প নিয়ে করা হয়, কেউ বলতে পারে না, বাংলা হতেই পারে যে আন্তর্জাতিক স্তরে একটা জায়গায় উন্নীত হলো, কিন্তু করা তো হয় না, হাহাকার করা হয়। মানে আমার খুব ভাল লাগে, আমাকে 21শে ফেব্রুয়ারি ডাকা হয়, নববর্ষের দিন ডাকা হয়, রবীন্দ্র জয়ন্তীরও দিন খুব ভাল লাগে। ডাকলে কি ভাল লাগে, প্রচার হয়, সবাই আপনার ইউটিউবে ভিডিও, কোনটা ওই কি একটা দেখেছি, ওই একই কথা বলছি, বাবু ভাল লাগলো, খুব ভালো। কিন্তু ঘটনা হচ্ছে হাহাকার করা এক, আর কাজ করা সম্পূর্ণ আর এক। হাহাকার সবাই করতে পারে, রবীন্দ্রনাথ কি লিখেছে, আমরা আরম্ভ করি শেষ করি না। আমি প্রথম না কথাটার মানে বুঝতাম না, ছোটবেলায় যখন এত বড় রবীন্দ্রনাথের বিলাপটা পড়েছি, তখন আমি কি বলি রে, আরম্ভ করি শেষ করি না, কথার মানে আরম্ভ করে তো কি শেষ, তারপর পরে বুঝেছি এটা যে কত বড় কথা, আমরা আরম্ভ করি, এটা করতে হবে, একদিন বসবি, একদিন বসা দরকার। এটা হচ্ছে বাঙালির প্রিয়তম কথা। আগে ছিল হচ্ছে আমি স্ট্রাগল করে বড় হয়েছি, এখন সেটা বসে গেছে, হেই তোর সঙ্গে একদিন বসতে হবে, একটা কথা। বসার হয়ে ওঠে না, বসে 3 ঘন্টা আগে কফি খায়, তারপরে আলোচনা শুরু করে, কিন্তু তখন এই আমি বাড়িয়ে দেওয়া আরেকদিন বসবো। এই হচ্ছে বাঙালির ধর্ম। সে কবে কি করবে, সে বাংলা ভাষাকে ওইখানে তুলে নিয়ে যাবে, শুধু এটা বললেই হবে যে আজকালকার ছেলেমেয়েরা বাংলা পড়ে না, ছি আমরা বাংলা পড়েছি। আমরা বাংলাকে কোথায় নিয়ে গেছি, মানে কেন আমরা পশ্চিমবঙ্গে বসে দাপটের সঙ্গে বলতে পারি না যে হ্যাঁ আমি বাংলায় কথা বলি। এটা বাগডোগরার কাছাকাছি একটা ব্যাংকে ওই যে স্লিপটা দেয় যেখানে লিখতে হয় সমস্ত নাম, চেক নাম্বার, হ্যান ত্যান, সেখানে গিয়ে এক ভদ্রলোক বলেছিলেন, এটা বোধহয় কবে 5-6 বছর আগেকার কথা, সেখানে এক ভদ্রলোক বলেছিলেন যে আমি এই পুরোটা বাংলায় ফিল আপ করতে চাই। ব্যাংকে ওরা হবে না, ইংরেজিতে ফিল আপ করে, ইয়ার কি জায়গা নাকি, এই নিয়ে হাতাহাতি এমন দিকে গড়ায় যে পুলিশ ডাকতে হয়। এবার পরবর্তীকালে লোকে বলে এই উনি বাংলা চেয়েছিলেন বলে পুলিশ ধরিয়ে দিয়েছে, ব্যাপারটা তো তা নয়, হয়তো বিচ্ছিরি ব্যবহারও করেছিলেন, কিন্তু কথাটা হচ্ছে বাংলায় দাঁড়িয়ে একটা লোক একটা বাংলা ভাষায় একটা জিনিস লিখবে বলেছিল বলে তো হাতাহাতিটা এত দূর গড়িয়েছিল যে পুলিশ ডাকতে হয়েছিল, সেইটা তো দেখতে হবে। মানে সেই জায়গাটায় তো আমরা চলে গেছি। মানে পার্ক স্ট্রিটের কাছে একটা রেস্তোরাঁ আছে, আমি নাম বলছি না, সেইখানে বাঙালি খাবার দাবার দেওয়া হয়, ভালো কথা। তা সেই রেস্তোরাঁর স্লোগান কি, স্লোগানটা হচ্ছে ট্রুলি বং। তারা কিন্তু লেখার সাহস দেখায়নি আদত বাঙালি, হ্যাঁ পুরোপুরি বাঙালি খাঁটে, ট্রুলি বং। কারণ পার্ক স্ট্রিটে আসা লোককে বাংলা খাবারের দিকে আকৃষ্ট করতে গেলে তাকে বাংলায় বললে চলবে না যে আমি বাঙালি, ট্রুলি বং। ফলে এই যে জিনিসটা হচ্ছে যে আমি যে বাংলাকে ভালোবাসি এটাও ইংরেজিতে না বললে হবে না। আজ থেকে ধরো 5 বছর আমরা মেয়েকে বললাম আমি তোমায় ভালোবাসি, হবেই না। এই কথাটাই 2016 সালে কবির সুমন এই কথাটাই তিনি করেছিলেন, যে শেষ কোন বাংলা ছবিতে এই সংলাপটা আমি শুনেছি অগ্নি আমি মনে করতে পারছি না, একদম এই 3টে শব্দই, আমি তোমাকে ভালোবাসি, শুনিনি। এবং তিনি তারপর অনেক কথা বলেন যে এই বাংলা সিনেমার যে সংলাপ লিখিত হচ্ছে বা বাংলা গানে যে ভাষা লিখিত হচ্ছে, মানে বাঙালি নিজের ভাষা থেকে অনেক দূরে চলে গেছে, তার কারণ চলচ্চিত্রে ওই সংলাপগুলো তেমনভাবে আসছে না, বা বাংলা ভাষার যে প্রয়োজনীয়তাটা সেটা সিনেমার সংলাপে বা গানের ভাষায় তেমনভাবে উচ্চারিত হচ্ছে না। এটার বেশ কিছু সময় পরে বা আগেও হয়েছে, এখন আবার সাম্প্রতিককালে হয়েছে, সৃজিত মুখোপাধ্যায় এলেন, তিনি বললেন, মানে যেটা নিয়ে আমাদের লাইনটাই হয়েছে যে ভাত ডাল বিরিয়ানি তফাৎটা বুঝতে শেখো, বাংলা ভাষা মাটন কষা নিয়ে কিন্তু কোনো চ্যাংড়ামো নয়। কিন্তু আবার তো ঘুরে ফিরে চন্দ্রিলদা আমরা সেই এক জায়গাতেই উপনীত হচ্ছি, আমি তোমাকে ভালোবাসির মতন সহজ কথা বলতে পারি না, আমাকে বলতে হয় হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। কি বলবে? দেখো এই সিনেমার সংলাপ আর গানের কথায় ব্যাপারটা কিন্তু একটু আলাদা বলে আমার মনে হয়। কারণ কোনো মানুষ কিন্তু বলতে পারেন যে আমি সংলাপটা লিখেছি এটা জেনেই যে সংলাপটা শুদ্ধ নয়, কিন্তু এইভাবেই এখন লোকে কথা বলে, ফলে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমি এই সংলাপটা লিখেছি, এটা একটা বলা যেতে পারে। কারণ সমস্ত লোক যদি বলে যে এই জানিস তো আমার বাবার অবস্থা ডিটোরিয়েট করেছে, তাহলে আমি যদি সংলাপে লিখি ডেটোরিয়েট, তাহলে লোকে বলে কি বললো, কথাটা ডিটোরিয়েট, কারণ আমরা ভুলটাই জানি।
হ্যাঁ, আমরা তো সব ভুল যাই। আমরা বলি দারিদ্রতা, আমরা বলি দৈন্যতা, আমরা বলি উৎকর্ষতা। বড় বড় বাঙালি লেখক সখ্যতা লেখেন, এবং আমরা বলি কেন কি, সে তো আলাদা কথাই, সেটা তো আরো বড় ভুল। কিন্তু বড় বড় লেখককে দেখেছি আমি, আমার তার মধ্যে সখ্যতা ছিল, এরম এরম ভুল বাংলা তারা লিখছেন। ফলে এবার এরম যদি হয় যে আমি একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে চাই, তাহলে সেই যদি একটা মেয়েকে এসে বলে এই শোন না তুই খুব সুন্দর, আমার তোকে ভালো লাগে, সেটা তো বিশ্বাসযোগ্য নয়। তার চেয়ে হয়তো আই লাভ ইউ বললে বিশ্বাসযোগ্য, তার চেয়ে লিখে দেয়। হয়তো বাংলা গানে আমি হয়তো কে বলতে পারে লিখবো যে আমি তোমায় ভালোবাসি কেন কি তুমি সুন্দর। এবার তো কেন কি লিখলেন কেন, আপনি তো বলেছিলেন। না না, আমি লিখলাম কারণ এটাই এখন চালুর লব্জ, এটা একটা হতে পারে। যদিও সিরিয়াল টিরিয়ালে যা শুনি, সত্যি বলতে কি আমার অন্তরে একটু ধকধক করে লাগে। হ্যাঁ, যে শোন কান খুলে শুনে নে, অমুকটা যদি করিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এবার যদি বাংলা দেখেন তাহলে এর মানে হচ্ছে আমি খুব খারাপ হব, আমি হব সবচেয়ে খারাপ, তা কিন্তু বলছে না। ও বলতে চাইছে মুঝসে বুড়া কোই নেই হোগা। হ্যাঁ, ও বলতে চাইছে আমি এতখানি রেগে যাব এবং এমন তোর দুর্দশা করবো যে তার চেয়ে খারাপ কিছু তুই কল্পনাও করতে পারছিস না। ও তার মধ্যে বলছে আমার চেয়ে খারাপ হবে না, আমি খুব খারাপ, তা তো নয়। ও সম্পূর্ণ ভুল। মানে আমার বক্তব্য হচ্ছে এই কথা পৃথিবীতে সবাই জানে, আমিও এর আগে আবারও পুনরাবৃত্তি করি যে আমি এর আগে 200 বার বলেছি, সবাই জানে যে একটা ভাষা সমৃদ্ধ হয় অনেক ভাষা থেকে, অনেক শব্দ অনেক বাগধারা সেই ভাষাটা এসে পড়বে বলেই। ভাষা একটা নদীর মতন, ক্লাস 5 থেকে আমরা লিখে এসেছি। কিন্তু নদীতে শুধু যদি দূষিত জল এসে পড়ে, কারখানা থেকে কালো জল, তো ভালো নয় তো জিনিসটা। ফলে আমি নিশ্চয়ই অন্য ভাষা থেকে শব্দ নেব, কিন্তু তাই থেকে অন্ধ অনুকরণ করতে গিয়ে যদি জিনিসটাকে বাংলাই তো না করি তাহলে তো মুশকিল হয়ে পড়বে, তাই না? আমি যদি এখন বলি যে বাংলা একদিন ইংরেজির চেয়ে ওপরে যাবে, তাহলে আমার ওপর সবাই হাসবে। এখন পৃথিবীতে কেউ আমার ওপর হাসতে পারে না, কিন্তু এখন পারে, কারণ আমার কথাটা শুনলে আপনারা অবাক হলেন না। বা আস্তে আস্তেই বিজ্ঞাপন বাজছিল গাড়িতে একটা, সেখানে শুনলাম লাভ ওঠান। হ্যাঁ, মানে এই যে হ্যাঁ। লাভ যে ওঠানো যায় না, লাভ যে হয়, হ্যাঁ, এইটা এটা এটা কেউ খুব আমরা ইন্টারেস্ট, জানি মানে না। এটা আমরা ভাবি না আমি এখন, বহু যেটা ভুল জায়গায় বাংলা। শুনেছি যে না না, এটা বললে তোমার ওপর লোকে হাসবে, এটা বললে আমাদের ওপর আমার তার তোকে নিয়ে হাসাহাসি হবে। হ্যাঁ। আমি কারোর ওপর রাগ করতে পারি কিন্তু কারোর ওপর হাসতে পারি না। একজনই আমি খুব লম্বা হই আর তার মাথার ওপর গিয়ে কিছুক্ষণ হাসি, হ্যাঁ, হয় না। আমার ওপর হাসবে মানে। কিন্তু আমি যখন এই মুহূর্তে বাক্যটা বললাম যে আমি যদি বলি ইংরেজি বাংলা তাহলে আমার উপর লোক হাসবে, কেউ খুব কি বললো না, কারণ তো আমার উপর হাসবে, অসুবিধা কি আছে? মেরে উপর হাসেঙ্গে লোক। হ্যাঁ, এই যে জিনিসটা আমরা করছি এটা বিচ্ছিরি, এইটা ঠিক নয়। সিরিয়ালে এই ভাষাতেই কথা বলা হয়, কারণ যারা লিখছেন তারা এই ভাষাতেই কথা বলেন এবং ভাবছেন এটাই ভাষা। এবং সিরিয়ালের যে মানে কি বলবো, যে ক্ষমতা মানুষের মনে ঢোকার, সেটা তো আর বোধহয় অন্য কোনো মিডিয়ামের নেই চন্দ্রিলদা, মানে না, কোন একটা সিনেমার বা কোনো কিচ্ছু কোনো সিরিয়াল। কিচ্ছুর হতে পারে না। এখন এই আস্তে আস্তে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ওই দিকে যাবে। সেটার কোনো সন্দেহই নেই যে সিরিয়ালের যা ক্ষমতা তা কোনো কিছুরই নেই। কিন্তু তবু আমি বলছি একজন সিরিয়াল রচয়িতা, তাকে ঠেসে ধরলে তিনি বলতে পারেন যে না আমি ওটা লিখেছি কারণ লোকে এটা বলে, আমি চরিত্রগুলোর মুখে সেই কথাই বসাবো যা লোকে বলে, আমি শুদ্ধ অশুদ্ধর দিকে যাব না, প্রচলনের দিকে যাব। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সত্যি বলতে কি, ভুল বাংলা বলার একটা খুব বড় রক্ষণ হচ্ছে এই যে উনি কি জানেন যে গ্রামের দিকে লোকে এভাবেই কথা বলে। এখন গ্রামের দিকে বলে কিনা আমি জানি না, কেন গ্রামের দিকে লোকে অশুদ্ধ বাংলা বলবে তা আমার ধারণা ছিল। শহরের দিকেও বলে। আমার কথা হচ্ছে অনেক লোক ভুল বাংলা বলে, এটা ভুল বাংলা বলার একটা অজুহাত হতে পারে না। একদমই তাই। না, তার মানে লোকগুলো ব্যাকরণ ক্লাসে ইউক্যালিপটাস গাছের দিকে তাকিয়েছিল বা কাটাকুটি খেলছিল, শোনেনি। তার মানে কি করে এই হবে যেটা আমি বলবো, বলে যে প্রচলন সিদ্ধ ওটা হয়। আমি যখন কাউকে এটা বলেছিলাম যে কি বলছো, পৌরুষত্ব বলে তো কোনো কথা হয় না, উৎকর্ষতা বলে তো কোনো কথা হয় না, উৎকর্ষই তো বিশেষ, সবাই উৎকর্ষতা বলে, সবাই বলে তো হয়েছে কি, না না ওটা আজ বাদে কাল দেখবে অভিধানেও ঢুকে যাবে, ওকে বলে প্রচলন সিদ্ধ। আরে তাহলে তো সবাই পকেট মার হলে পকেট মারি প্রচলন সিদ্ধ হয়ে যাবে। পুলিশকে বলে কি বলছেন মশাই, সবাই তো পকেট, আমাকে ধরছেন কেন, এটা কখনো হয়? তুমি ব্যাকরণ পড়নি বলে ব্যাকরণটা বেঁকে এসে তোমার কাছে হাত জোর করে বলবে আমার ভুল হয়ে গেছে, আপনি যেটা বলছেন ওটাই ঠিক, এটা তো কোনোদিন হতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা সবাই বলে যাচ্ছি, কেউ আর ওদের বলে না, কেউ এদের বলে না, সবাই ওনাদের, এনাদের, এনার, ওনার বলে যাচ্ছে। নবনীতা দেবসেন বলেছিলেন যে এই ওনারশিপটা কে নেবে? হ্যাঁ, এটা কি ইয়ার্কির জায়গা নাকি? কথাটা হচ্ছে ওর, তুই ওনার বলছিস কেন? না সবাই বলে, কেউ কিছু বলতে গেলেই ফেসবুকে বলে উনি জানেন যে কত লোক এইটা বলে। আরে মহা ঝামেলা হলো, বহু লোক গাধা, তাই বলে তুই তুই কেন ঠিক বাংলাটা বলবি না? কিন্তু এখন হচ্ছে একজন বলে গেছিলেন তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? কিন্তু তারপর আবার এরও চমৎকার উত্তর আছে যে তুমি অধম হইলে আমি উত্তম না, আমি সৌমিত্র হইব। তো
আমি সৌমিত্রকে খারাপ বলছি না, আমি শুধু বলছি যে আমি উত্তম হবো না, হবে না। তুমি অধম হইলে আমি অধম হবো, তোমাকে ধম লাগাইবো, তাহলে ভালো, কি করা যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ভুল বাংলা অনেক লোক বলে, এর জন্য তুমি ভুল বাংলা বলবে, এটা কোনোদিন হতে পারে। তোমাকে শিখতে হবে যে ভাই কথাটা উৎকট। আমি একটা যে বিজ্ঞাপন দেখেছিলাম যে একটা দুর্গাপুজো তো খুব এখন কাব্যের জায়গা, তার যখন একটা বিরাট বিজ্ঞাপন যে আমরা এখানে বাহুল্যতা নয় উৎকর্ষতাকেই প্রাধান্য দিই, প্রাধান্যতাটাই নিয়ে এই বাঁচোয়া, কিন্তু সে বাহুল্যতা উৎকর্ষতা দুটোই ভুল দিচ্ছে। এখন কেউ ঠিক বাংলাটা বলবে না, ধরিয়ে দিতে গেলে তাকেই চোরের দায় ধরা পড়তে হবে। এই বড় বড় কথা বলিস না তো, হাতলে মারিস না, ওটাই চল। এইটা কোনো কাজের কথা হতে পারে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই যে কথাগুলো হচ্ছে, মানে তুমি যেটা বলছো যে আধুনিক গানের কথা কিংবা একটা সিরিয়ালের কথা, আসল কথা হচ্ছে যে যে লোকটা আধুনিক গান লেখে বলে সাক্ষাৎকার দিচ্ছে বা সিরিয়াল করে বলে সাক্ষাৎকার দিচ্ছে, লোকে তো তার দিকে তাকিয়ে তার সাক্ষাৎকারের ভাষাটা শুনবে, সেটা এগুলো হতে থাকবে। বাংলা নিয়ে বাংলা গান বাচ্চা হইতে বাচ্চা, হিন্দি গানটা বাজছেন ভালো তো ভালো, সেটা আমাদের তুমি সমর্থনই উত্তম করছিলে না, বলো। আমাদের সমর্থনই হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে এখন যখন লোকে একটা সাক্ষাৎকার দেখে, ধরো যাকে সিনেমার তারকা সাক্ষাৎকার দিচ্ছেন, সিরিয়ালের তারকা বা গানের তারকা সাক্ষাৎকার দিচ্ছেন, তার ভাষাটার দিকে লোকে তাকিয়ে থাকে। যেমন একজন আমায় বলেছিল, খুব ঠিক কথাই বলেছিল, একজন না অনেকেই, যে আপনি যে কথাগুলো বলেন সে কথাগুলোর আসলে কোনো মানে নেই, কারণ একটা খুব সংকীর্ণ শহুরে একটা অংশকে ধরে আপনি কথাগুলো বলেন। এরা ইংরেজি বলছে, এরা বাংলা বলছে না। পশ্চিমবঙ্গে এখন বহু মানুষ আছেন যারা সারাক্ষণ বাংলা ভাষাতেই কথা বলেন, তারা বাংলা বই পড়েন, তারা বাংলা সংস্কৃতি উপভোগ করেন, এবং এই কয়েকজনের উপর ভিত্তি করে বাংলা ভাষা মরে যাচ্ছে এটা যে বলে, সে একটা খণ্ড দর্শন করছে। কথাটা ঠিক যদি তুমি পরিসংখ্যানের দিক থেকে দেখো, সে তো বাংলা বোধহয় যতজন কথা বলে সেই সংখ্যার দিক থেকে দেখলে সারা পৃথিবীতে পঞ্চম ভাষা, কিন্তু তাহলে প্রভাবের দিক থেকে তো নয়। আসল কথাটা এটাই। এটাও আমি একটা জায়গায় বলেছিলাম, আরেকবার পানটাকে বলে দিই, সেটা হচ্ছে কত কোটি মানুষ বলছে তা দিয়ে জিনিসটা বিচার হয় না, উচ্চ কোটির মানুষ কি বলছে তাই দিয়ে জিনিসটা বিচার হয়। এবার ঘটনাটা হচ্ছে একজন তারকা বসে বাংলায় সাক্ষাৎকার দিচ্ছেন, এবার লক্ষ লক্ষ লোক কিন্তু তার ভাষাটার দিকে তাকিয়ে থাকে। তিনি যদি কথায় কথায় বাংলা না বলে শুধু ইংরেজিটাই ছলকাতে থাকেন, আমি যদি বলি যে অগ্নি আমি ওখানে গেলাম অ্যান্ড কি হলো জানো তো অমুক বাট এই হলো, তখন লোকে ভাববে বোধ হয় মাঝে মাঝে অ্যান্ড বাট এইগুলো বলাটাই সপ্রতিভতার লক্ষণ, তাই না? কারণ সেই লোকটা তো তারকা, আমি তো তাকে অনুসরণ করবো, সেইভাবে কথা বলছে। সেই লোকটা গান লিখে সুর দিয়ে খুব বিখ্যাত হয়েছে, সেই যখন কথা বলছে সে ভালো করে বাংলা বলে উঠতে পারছে না, তার মানে সেটা সপ্রতিভতার লক্ষণ। ইচ্ছে করে একটা পণ্যের বিজ্ঞাপনে বেঁকিয়ে বিকৃত করে বাংলা নেপথ্য ভাষ্যটা তৈরি করা হচ্ছে। কেন না, একটা লোক যখন বেঁকিয়ে না পেরে বাংলা বলে বলে এই পণ্যটা আপনি কিনুন, তার মানে লোকটা অভিজাত, তার মানে পণ্যটা আমার অ্যাসপিরেশন ফ্যাক্টর, আমার উচ্চাকাঙ্ক্ষার একটা উপাদান ওই পণ্যটা কেনা। ইচ্ছে করে বলা হচ্ছে এই বাংলাটা ভালো বলবেন না, ভালো বলবেন না, অমুক টানে বলুন, অমুক টানে বলুন, এটা তো বলা হচ্ছে রে বাবা। তার কারণ বাংলা না বলাটা এখন একটা বড় কৃতিত্বের জায়গায় চলে গেছে। বাংলা বলতে পারি না মানে আমার যে পরিমণ্ডল, আমি যাদের সঙ্গে মিশি, আমি যে পার্টিতে যাই, আমি যে খাবারটা খাই, আমি যে বই পড়ি, আমার যে বিদেশ যাওয়ার সুযোগ থাকে, সেটা যে শুধুমাত্র বাংলা বলে তার চেয়ে অনেক উঁচু, অনেক বেশি। এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কত লোক বাংলা বলে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে লোকটা প্রভাব বিস্তার করতে পারছে সে বাংলা বলছে কি, সে কি আদৌ শুদ্ধ বাংলা বলে গর্বিত হচ্ছে নাকি শুদ্ধ ইংরেজি বলে গর্বিত হচ্ছে। আজকে একটা লোক খারাপ বাংলা বললে বা ভুল বাংলা বললে সে বেশি ধিকৃত হয়, নাকি ভুল ইংরেজি বললে তাকে নিয়ে হাসাহাসিটা বেশি হয়? একটা পশ্চিম বাংলার লোক ভুল ইংরেজি বললো তাকে নিয়ে মিম বেশি হবে, সেটা আমি ধরে নিচ্ছি আইকন, তাকে নিয়ে মিম বেশি হবে, নাকি ভুল বাংলা বললে তাকে নিয়ে মিম বেশি হবে? ভুল বাংলা বলে বুঝতেই পারবে না তো ভুল, ওটা তো বলে। কিন্তু ভুল ইংরেজি বলে এ বাবা ইংরেজি জানে না, পশ্চিম বাংলায় আছে। এই যেখানে পরিবেশটা হয়েছে সেখানে কতগুলো লোক বলে, কত বাংলা বই বিক্রি হয়, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সম্মানটা কোথায় জড়িয়ে আছে আর সম্মানটা কোথায় জড়িয়ে নেই। মানে আমার তো ভাষাটা বিষয়টা গর্ব থাকতে হবে রে বাবা। এইবার উল্টো দিকে একটা কথা হলো যে আমার গর্বটা হবে কেন? গর্ব দুদিক থেকে হয়। একটা হচ্ছে যদি এই ভাষায় কাজ করে কেউ একটা আন্তর্জাতিক স্বীকৃতি পায় বা অন্তত জাতীয় স্বীকৃতি পায়। আমরা কথায় কথায় কি বলি, বাঙালি কেন গর্বিত? কারণ রবীন্দ্রনাথ বলে একজন জন্মেছিলেন, তিনি একটা বিরাট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন।
সত্যজিৎ রায় বলে একজন জন্মেছিলেন যার ছবি আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে কাম্য, যে কান ফেস্টিভ্যাল বলছি যে আমার, তুমি আমাকে ছবি দাও। মৃণাল সেন আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে তার ছবি যাচ্ছে। এই তো কথাটা তো এই যে বাবু সাহেবরা আমাকে পাত্তা দিত, আমরা কিন্তু যেসে না, এই তো আমাদের কথা। এবার এখন একটা লোক চতুর্দিকে তাকিয়ে দেখবে যে বাংলায় একটা কেউ প্রায় নেই, আন্তর্জাতিক স্তরে তো দূর, জাতীয় স্তরে খুব একটা স্বীকৃতি পাচ্ছে। আগে লোকের বাংলা নাটক বাপরে বাপ কি বলছে, সৌম্য মিত্র করছে, তার জাতীয় স্তরে একটা স্বীকৃতি। সৌরভ গাঙ্গুলি বোধহয় শেষ, ওই বাঙালি। গাঙ্গুলি শেষ, কিন্তু সে সংস্কৃতির সঙ্গে একজনই কুইজ করাকে তুমি সংস্কৃতি বলো, সে আলাদা কথা, কিন্তু সে ছেড়ে দাও। আমি বলছি যে যখন উনি বিখ্যাত হয়েছিলেন তখন যেটা করেছিলেন সেটা সংস্কৃতির সঙ্গে অতটা যুক্ত না। এবার সে তো হতেই পারে যে হয়তো অনেক, এতে কোনো সন্দেহ নেই যে বিজ্ঞানের দিকে প্রচুর বাঙালি আছেন যারা বিরাট। একজন বাঙালি একটা অর্থনীতির কাজ করে নোবেল প্রাইজ পেয়েছে সম্প্রতি, আরো একজন আগেও পেয়েছেন অর্থনীতি, কিন্তু তারা তো থাকছেন বিলেতে, পাসপোর্টটা তো আমেরিকার। তার চেয়ে অনেক বড় কথা হলো যে সাধারণ বাঙালি ওরা কি কাজ করেন তো জানে না, আমিও জানি না। আচ্ছা, অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন, কি করেছেন? ওই কি একটা করেছেন, ও বাবা কি শ্রদ্ধা করি, উনি তো এসেছিলেন শান্তিনিকেতনে, আমি দৌড়ে গিয়ে একটা কলম ওর পায়ে ছুঁয়ে আনলাম, ওই কলম দিয়ে আমার ছেলে মাধ্যমিক দিল। ছেড়ে দিন, কি করেছেন, কেন নোবেল পেয়েছেন, কি হয়েছে, ওয়েলফেয়ার ইকোনমিক্সটা কি, কল্যাণমুখী অর্থ, আমি সেটা জানি না। অভিজিৎ বিনায়ক কেন নোবেল পেয়েছেন, কি জানি, আমি জানি না, কিন্তু খুব সম্মানের, বাবা বাঙালি, গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু তাইতে তো আমরা শুধু সেই লোকের সঙ্গে নিজেদের সমীপবর্তী মনে করি, গান টানলি। রবীন্দ্রনাথ কেন, একটা ওরাল পরীক্ষা বললাম, ওটা উনি লিখেছেন, তো ভালো, খুব ভালো কথা, কোটেশন দিলাম। তারপর একটা কি দাড়ি টাড়ি ছিল প্রফেটের মতো, ভালো দেখতে। তারপরে সবাই তো বলে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলা কি দেখতে, সবাই বলে অত ভালো দেখতে। আরে এটা একটা লেখকের একটা পরিচয় হতে পারে, জীবনানন্দ খারাপ দেখতে বলে পড়বি না, রবীন্দ্র ভালো দেখতে বলে, এটা মানে আছে? কিন্তু সব বাঙালি বলে রাজার মতো দেখতে, এই কথাটার মানে। কিন্তু আমরা সেরকমই, আমাদের তুমি বললে বলে আমার সত্যজিৎ রায় কিন্তু একই কথা বলে, কিন্তু একই কথা বলে, 6.5 ফুট লম্বা, ওই রকম ইংরেজি বলেন, ওই অ্যাকসেন্টে ইংরেজি বলেন। একদম লম্বায় কি হবে, বাস্কেটবল খেলেনি তো, সিনেমা করেছে, বেটে হলেই বা কি ক্ষতি হতো, সেইটা আমরা ধরি না। আমাদের বাঙালির সম্মানটা হচ্ছে মূলত দুটো, একটা হচ্ছে আমরা তার সঙ্গে ভালোবাসাবাসির বন্ধনে জড়িয়ে পড়ি যদি সে লোকটা সংস্কৃতি করে। সত্যি তো একটা লোক গান লিখেছে সেটা আমি গাইতে পারি, কবিতা লিখেছে সেটা আমি বলতে পারি, তার সিনেমা বানিয়েছে দেখতে পারি, চারুলতা হলো, আচ্ছা আচ্ছা আমি গিয়ে দেখলাম, এই হতে পারে। কিন্তু যদি তুমি বিজ্ঞানে প্রচুর কাজও করো, বাঙালি তাকে ভালোবাসে, গর্বিত হয়, কিন্তু খুব একটা ধরে না। ব্যবসার দিক থেকে খুব যদি উঁচু হও, একজন বাঙালি যদি কোটিপতি হয়, খুব আমার হিংসে হবে, তাকে ভালোবাসবো না, রে বেটা কোটি টাকা করেছে আমার কিছু দিল না, কিন্তু ঠিক আছে একটা হলো, সে যদি একটা বড় কোথাও চান্স পায়, হলো টলো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সত্যি বলতে কি, বাংলা নিয়ে আমরা গর্ব করব, কোনো সংস্কৃতি কর্মী, কোনো কবি, কোনো গায়ক, কোনো নাটকের লোক, কোনো সিনেমার লোক যদি একটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়, যদি তার নাও হয়, একটা জাতীয় স্বীকৃতি পায় না, যে গোটা ভারতে কিন্তু এই লোকটার একটা দর আছে, তবে তো একটা গর্ব তো আসবে, সহজে আসবে। তাও এবার আমি বলতে পারি যে না, তুমি কমল কুমার পড়ো, কমল কুমার সেই অর্থে কোনো স্বীকৃতি পাননি, কিন্তু আমি মনে করি তিনি একজন শ্রেষ্ঠ। সে তো বটি, জীবনানন্দই বা কি স্বীকৃতি পেয়েছেন, ঘন্টার মাথা কিছু স্বীকৃতি পায়নি, যতদিন বেঁচে ছিলেন। শক্তি চট্টোপাধ্যায় বা কি স্বীকৃতি পেয়েছেন, কেউই কিছু পায়নি। সেইটাই তো সত্যি বলতে কি, যারা আমরা বাংলায় কাজ করতে পারি না, আমাদের তো ওইটাই অন্ধের যষ্টি, যে ওই তো জীবনানন্দ পাইনি, আমিও পাইনি, তেমন আমি ওইটা তো ভালো, ওইটা একদিক থেকে ভালো, কিন্তু সেইটা যদি সরিয়ে রাখি, আসল কথা হচ্ছে এই যে স্বীকৃতি পেতেই হবে তার যেরকম মানে নেই, বা অনেক লোকের কাছে খ্যাতি পেলে, অনেক জায়গায় গেলে তবেই সে লোকটা ভালো, এই সমীকরণটা একটা অশ্লীল সমীকরণ। কিন্তু একটা লোক যে বাংলায় দীক্ষিত হবে, একটা 5 বছরের ছেলে, একটা 12 বছরের চ্যাংড়া ছেলে যে বাংলাটাকে বুঝছেই না, তাকে যে আপনি বলবেন এই বস জানিস বাংলা কি জিনিস, সে উল্টে বলবে কি জিনিস। এবং এই ক্ষেত্রে একটা জিনিসের কথা উল্লেখ করতেই হয় চন্দ্রিলদা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট। মানে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক সাহিত্যের কথা তুমি একটু আগে বলছিলে, আমি সাহিত্য গুণ ছেড়ে দিলাম, এটাই আমার শেষ প্রশ্ন হবে তোমার কাছে, তারপর দর্শক থেকে আমরা প্রশ্ন নেব। আমি সাহিত্য গুণ ছেড়েই দিলাম, যে ভাষা ব্যবহৃত হচ্ছে আর কি। এবার আমিও ধরো যদি কোনো ইংরেজি অক্ষরে কোনো বাংলা বাক্য রচনা করে আমার ফেসবুক পেজে দিই, তো অনেকে বলে যে আপনি অমুক বাক্যটা বাংলায় লিখলেন না কেন, বা আজকাল একটা এই কয়েনের একটা উল্টো পিঠ চালু হয়েছে পশ্চিমবঙ্গে, যে বাংলা না বললে তুমি পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। এটা একটা অদ্ভুত উল্টো পিঠ চালু হয়েছে, এটা আবার অন্যরকম একটা মৌলবাদ চাপিয়ে দেওয়া, যে বাংলা না বললে তুমি পশ্চিমবঙ্গে থাকতে পারবে না, তোমার কোনো স্থানে, এটাকে আমি একেবারেই সমর্থন করি না। কিন্তু এই হোয়াটসঅ্যাপের যে ভাষা, একজন
জাস্ট দুদিন আগে আমার ওই সকালে শৌকচি মির্চিতে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন যে তোমার কি শরীর খারাপ করেছে। এবার করেছে বানানটা হচ্ছে KORA6A। আমি এটা পড়ে প্রথমে বললাম কোরেক্সে, কোরেক্স তো সর্দি কাশি হলে খায় বলে শুনেছি, কাফ সিরাপ। তারপরে আমি ভেবে বুঝলাম যে হ্যাঁ KORA6A মানে করেছে। এই বিকৃত ভাষা নিয়ে তোমার বক্তব্য কি? মানে এইখানে আমার একটা কথা আছে, এটা আমি একটু তৈরিও হয়ে এসেছি, ফলে বলবোই। সেটা হচ্ছে প্লিজ বলো, প্লিজ বলো। সেটা হচ্ছে এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, অগ্নির সঙ্গে আমার একটা আলোচনা হয়েছে। এছাড়াও আমরা আলোচনা করি যে ইংরেজি বা রোমান হরফে যখন বাংলাটা লেখা হয়, সেটা বাংলা হরফকে একটা অসম্মান করা হলো, বাংলা ভাষাকে একটা অসম্মান করা হলো বলে আমি মনে করি। এরকম আমাকে অনেকে বলেওছেন যে আচ্ছা আপনি যখন বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে লেখালেখি করেন আপনি কি হরফ ব্যবহার করেন? তো আমি বলেছি ইংরেজি। তখন তিনি বলেছেন এই আবার কি কথা, আপনি বাংলা নিয়ে এত বড় বড় কথা বলেন যে এখন বাংলা হরফ লেখা যাচ্ছে, বাংলা হরফ চলে গেলে তো আমার অর্ধেকই চলে গেল, তা হরফটার প্রতি আপনার মায়া নেই? এবার এই নিয়ে আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে এই, কিছু কিছু বছর আগে, 4-5 বছর আগে বইমেলায় একটা নির্দিষ্ট প্রকাশনা সংস্থা, আমি তার নাম বলছি না, 3টে বই বার করেছিল ঠিক এইভাবে, বাংলা বই কিন্তু ইংরেজি হরফে লেখা, ঠিক যেভাবে আমরা SMS করি, আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট করি। সেই বইগুলো ছিল আবোল তাবোল, সহজ পাঠ আর হাসি খুশি আমাদের, মানে হ্যাঁ। এবার এই 3টে বই আমাদের সবচেয়ে বড় 3টে সম্পদ, এবং অসম্ভব নিন্দে হয়েছিল। মানে কি গালাগাল হয়েছিল সেটা কল্পনা করা যায় না। আমি হারাধনের 10টি ছেলে পড়বো, HARAD এই জনের এরকম করে পড়বো, এরকম করে ভয়ঙ্কর একটা গালাগাল হয়েছিল। কিন্তু সেই প্রকাশনা সংস্থার এই 3টি বই বেশ বিক্রি হয়েছিল, প্রকাণ্ড বিক্রি হয়েছিল। তার কারণ যে বাবা মারা বিদেশে থাকেন তারা নিজেদের ছেলে মেয়েদের বাংলা পড়াতে চান, কিন্তু তারা বাংলা হরফ পড়তে চায় না, মূলত তারা আর কিছু পশ্চিমবঙ্গীয় বাবা মা এই বইটা কিনে নিয়ে গিয়ে গেছিলেন। এবার আমাকে একটা জায়গায় প্রশ্ন করা ছিল যে এইরকম একটা খারাপ কাণ্ড চলছে, আবোল তাবোল একটা লোক ইংরেজি হরফে পড়বে, এটা কখনো হয়? তো তাদের আমি যেটা বলেছিলাম আমি সেটাই বলি। আমি একটা প্রবন্ধ থেকে পড়ব। প্রবন্ধটা লিখেছেন সুগত সিংহ নামে একজন, সম্ভবত 2015 সালে আনন্দবাজার অভিবাসনীয়তে এই প্রবন্ধটা প্রচ্ছদ নিবন্ধ হিসেবে বেরিয়েছিল। এই প্রবন্ধটার নাম হচ্ছে সুনীতি কুমার ও SMS, সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা প্রবন্ধটা। আমি সেইটা উদ্ধৃত করব, তার আগে একটা কথা বলি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1930-এর দশকে শুধু বাংলা নয়, সমস্ত ভারতীয় ভাষাকে রোমান হরফে লেখার পরামর্শ দিয়েছিলেন। তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল, কিন্তু তিনি দিয়েছিলেন। এবার আমি উদ্ধৃত করি। 30-এর দশকে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমস্ত ভারতীয় বর্ণমালা তুলে দেওয়ার প্রস্তাব দেন। বলেন বাংলা, মারাঠি, ওড়িয়া, অহমিয়া, হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালাম, উর্দু ইত্যাদি সব লেখা হোক রোমান বা ইংরেজি হরফে। তার যুক্তিগুলো বেশ ধারালো। এইসব বর্ণমালা পেঁচালো এবং জটিল, তুলনায় ইংরেজি হরফ অনেক সরল। তাই ব্যঞ্জনের পর স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ এলে আরেক প্রস্থ নতুন বর্ণের চেহারা এসে হাজির হয়। ব্যঞ্জনের ওপর ব্যঞ্জন, তার ওপর আবার ব্যঞ্জন চললে তো সোনায় সোহাগা। এরপর আমি কিছুটা বাদ দিয়ে পড়ছি। ভাষাচার্য হিসেব করেছিলেন শিশু প্রথম বাংলা বর্ণ চেনা থেকে মোটামুটি পড়তে লিখতে শেখে 2 বছর সময়ে, ইংরেজির ক্ষেত্রে সময়টা মাত্র 3 মাস। ভেবে দেখুন, 2 বছর 3 মাস। কারণ 26টা লেটারের বাইরে ইংরেজিতে যুক্ত বর্ণের আর কোনো হিজিবিজি নেই। বাংলায় সেখানে প্রায় 400 অক্ষরের দরকার হয় সব মিলিয়ে, কুজ্জটিকা লিখতে গেলে আবার হ্যান ত্যান। তার সঙ্গে বানানের জটিলতা জুড়ে যে বিভীষিকা সৃষ্টি হয় তা ভাষাটাকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট। এইবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করলেন শুনুন। উনি আমাদের মতন লোক নন যে শুধু কথা বলে তারপর বেরিয়ে গিয়ে আইসক্রিম খাবেন। উনি সুন্দরবনে কিছু স্কুলে এইভাবে ছেলেমেয়েদের পড়াতে শুরু করেন, অর্থাৎ তারা ইংরেজি হরফে, ওই সময় সুনীতি কুমার পড়াচ্ছেন, ইংরেজি হরফে বাংলাটা শেখাচ্ছেন। তারপর উনি লিখছেন, একটা ইংরেজি বইয়ে লিখছেন সুনীতি কুমার, সেই বইটার নাম হচ্ছে আ রোমান অ্যালফাবেট ফর ইন্ডিয়া। 1935 সালে বইটা প্রকাশিত হয়। সেই বই থেকে উদ্ধৃত করছেন ওই প্রবন্ধকার সুগত সিংহ, দ্য বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার এবল টু রিড দেয়ার মাদার টাং, মানে বাংলা, ইন দিস রোমান বেঙ্গলি মাচ কুইকার দ্যান দ্য অর্ডিনারি চিলড্রেন লার্নিং ইট থ্রু
দ্য বেঙ্গলি অ্যালফাবেটস। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, কিন্তু আমি না। এরপর সুনীতি কুমার একটা কথা বলছেন, সেইটা বলি, প্রবন্ধটা একটু উদ্ধৃত করি, সেটা তার মধ্যেই আছে। সুগতবাবু লিখছেন, এ ব্যাপারে ভাষাচার্যের মূল প্রেরণা ছিলেন কামাল পাশা। 1928 সালে তিনি তুরস্কে সরকারি ফরমান জারি করে গায়ের জোরে রোমান হরফ চালু করেন। ভৌগোলিক অবস্থানের ফলে তুরস্ক চিরকালই এশীয় ও ইউরোপীয় সংস্কৃতির মিলনস্থল। কামাল পাশা বুঝেছিলেন এই মিলন মেলাকে আরও উন্মুক্ত করে দেওয়া দরকার। এই প্রসঙ্গে ভাষাচার্য লিখেছিলেন, এবার সুনীতি কুমারের কথাটা শুনুন, বঙ্গদেশের এক লব্ধ প্রতিষ্ঠ ও সর্বজন সমাদৃত লেখক, নাম বলছেন না সুনীতি কুমার, একাধারে তিনি বৈজ্ঞানিক, আবিধানিক এবং রস রচয়িতা। এই গোটা পৃথিবীতে একজনই আছেন, বৈজ্ঞানিক, আবিধানিক এবং রস রচয়িতা। এখান থেকে একজন বলেছেন, রাজশেখর বসু। কেমন নামটা বলছেন না সুনীতি কুমার, কারণ তাকেও তিনি এই ঝামেলায় জড়িয়ে ফেলতে চান না। তিনি আমায় বলিয়াছিলেন যে, মানে রাজশেখর বসু সুনীতি কুমারকে বলেছিলেন যে, যদি তাহার হাতে কামাল পাশার মতো ক্ষমতা থাকিত, কামাল পাশা তুরস্কের শাসক ছিলেন, তাহলে আইন করিয়া দেশে বাংলা ভাষায় তিনি রোমান অক্ষর প্রচলন করাইতেন। এবার আমি বলছি না সুনীতি কুমার ও রাজশেখর বলেছেন বলেই আপনি কথাটা মেনে নিন, কিন্তু আপনি ভাবুন এই কথা কোন দুজন বলছেন এবং কোন সময় বলা হয়েছে, অনেক বছর আগে। বাংলা সংস্কৃতির দুজন স্তম্ভ বললে কম বলা হয়। মানে সুনীতি কুমার ও রাজশেখরের চেয়ে বেশি বাংলা ভাষা নিয়ে ভেবেছে কে আমি তো জানি না, হয়তো ভেবেছেন সুকুমার সেন ভেবেছেন, কি আরো কেউ ভেবেছেন, কিন্তু এরা দুজন বলছেন। ফলে আমার বক্তব্য হলো এই যে, আমি বাংলা ভাষায় এদের সমকক্ষ কোনো রকম উৎপত্তি অর্জন করিনি, সে আলাদা কথা, কিন্তু আমার বক্তব্য, পণ্ডিত বিপদে পড়লে অর্ধেক ত্যাগ করেন, এ আমাদের প্রবচনে আছে। আজকে বিপদের বদলে মহাবিপদ আমার কাছে সমুৎপন্ন হয়েছে। যদি বাংলা ভাষার একটা অবস্থান কোথায়, সম্মান কোথায়, এই নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা যদি দেখি যে একটি ছেলে বা একটি মেয়ে রোমান হরফে বাংলা পড়লে তবু পড়ছে, আমি কেন সেদিকে যাব না? কি কারণে আমি বলবো তোমাকে বাংলা হরফটাই পড়তে হবে? আরে আগে আবল তাবলটা ইংরেজি হরফে ওর কাছে দে না, তারপর ও যদি তার ছন্দে আকৃষ্ট হয়, ও যদি পড়তে পড়তে তার ননসেন্স হিউমার, খেয়াল রসে আকৃষ্ট হয়, তখন কে বলতে পারে হয়তো বাংলা হরফের দিকে আসবে? আমাকে তো তাকে আগে আনতে হবে বাবা। আমি তো একটা বিপদে পড়েছি, আমি তো একটা গোঁড়ামি অবলম্বন করে থাকলে আমার হবে না। সারাদিন ধরে সেক্সটিং করে যাচ্ছিস তুই ইংরেজি হরফে, আর তুই সাহিত্য পড়তে পারবি না ইংরেজি হরফে? সেক্সটিং তো আমাদের প্রাণের জিনিস। ওগো আমি তোমার সঙ্গে এই করবো, আমি তোমার সঙ্গে তাই করবো, হচ্ছে ঘনিষ্ঠ সৎ উচ্চারণ আর্তনাদ আমরা আর কবে করে থাকি? তাহলে তুই সাহিত্যটা কেন পড়তে পারবি না বাবা? ওই জিনিসে পড়। সৎ কথা যদি লিখতে পারিস তাহলে সৎ জিনিস পড়, ওটা আমার তো অসুবিধে নেই। তুমি দুটো শব্দ পরপর ব্যবহার করলে, উচ্চারণ আর্তনাদ, আমি ওই দুটোতেই আটকে গেছি। আমি তারপরের কথাগুলো বলো প্লিজ। হ্যাঁ, মানে সবচেয়ে সৎ আর্তনাদ রাত্রির বেলা, বউ ঘুমিয়ে পড়েছে বা স্বামী ঘুমিয়ে পড়েছে, কুটুর 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 কি করছো না, অফিসে কলিগকে সবাই জানে কি করছো, ও অসুবিধের কি আছে? আমার বাঙালির তো ওইটাই ব্যাপার, যে সে তো এখন দুপুর বেলা পাঁচিল ডিঙিয়ে গিয়ে জনতা মজুরগিরি, শরীর ফিট নয় না, ওইটা করতে পারবে না, ওরা সেক্সটিং করে। এই আমি তোমায় অমুক করলাম, হ্যাঁ তুমি আমায় অমুক করলে, আরে ভাই ওটা কি হবে, যাকে ছেড়ে দে, ওটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, আজকে আমরা নিয়ে আলোচনা করছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তাই যদি ইংরেজি হরফে হতে পারে, তাহলে আবল তাবল হাসি খুশি ইংরেজি হরফে পড়া যেতে পারে। এবং এইভাবে যদি আমি, যে লোকটা বাংলার প্রতি প্রাথমিকভাবে আকৃষ্ট নয়, তাকে একটা অন্তত একটা দরজা খুলে দিতে পারি, যে দেখ না, এই যেমন এখন অডিও বুক হচ্ছে, অনেক লোক তাই নিয়ে হাসাহাসি করেন, কেন? একটা লোক ধৈর্য ধরে বইটা পড়বে না, ঠিক আছে, আমি তাকে শুনিয়ে দিলাম যে নে বাবা, লং ড্রাইভে যাচ্ছিস, তুই শোন না, শ্রীকান্ত অনির্বাণ ভট্টাচার্য পড়ছেন, স্টোরি টেল করেছে, তাদের বিক্রি আছে এটা, যে অনির্বাণ ভট্টাচার্য একটা বড় তারকা, একটা অবস্থান আছে, ও পড়েছে, তাহলে আমি শুনবো। তাতে ওই শরৎচন্দ্রের উপন্যাসটা, যেটা যে বাপের জমে তাক থেকে নামাতো না, না আমার আসলে জানেন তো ধুলোয় একটা অ্যালার্জি, না হলে আমি পড়তো, তো পড়। তাতে যদি তো শোনে কথাটা, সেটা যদি ওর অন্তরে প্রবেশ করে, ওর যদি মনে হয়, তাহলে তো লোকটা খারাপ লিখতো না। আচ্ছা শরৎচন্দ্রের আর কি আছে, না অডিও বুক তো আর নেই, তাহলে দে প্রিন্টেড বই একটা চেষ্টা করি। আমি কেন সেই দিকে যাব না? আমরা ব্যঙ্গ করি, আমার মনে হয় যে জুরাসিক পার্ক এলো, তখন একটা ব্যঙ্গ করা হলো যে বাংলাদেশে জুরাসিক পার্কের সাবটাইটেল হয়েছে, আর তার নাম হয়েছে খাইছে ডাইনো আইসে, খুব হাসাহাসি হলো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা পৃথিবীর সব আন্তর্জাতিক মানের চলচ্চিত্র যারা দেখতে চান, যারা ফেলিনি দেখতে চান, তারকস্কি দেখতে চান, কি করে আমরা দেখলাম? ইংরেজি সাবটাইটেলে দেখলাম। তাহলে কেন আমি
একটা আন্তর্জাতিক মানে চলচ্চিত্রকে বাংলা সাবটাইটেল দেবো না? সেটা যদি খাইছে ডাইনো আইসে হবে, যদি আমি ওই ভাষায় কথা বলি তাই হবে। দেখা যাক না, আমি চেষ্টাটা করব না কেন? প্রথমেই না ওটা ইংরেজি, তোমায় বাংলায় যেতে গেলে বিশুদ্ধ বাংলায় যেতে হবে, তুমি ইংরেজি হরফে বাংলা পড়বে না, এই সমস্ত না আজকের যুগে চলবে না। এই যে আজকে আমরা এই অবস্থায় যুগোপযোগী হতে হবে বাংলা ভাষাকে। তুমি যে অভিজাত জায়গায় আজকে পশ্চিমবঙ্গে বাংলা নিয়ে একটা আলোচনা হচ্ছে, আমরা তাকে সমাধান, আমি বাংলাদেশেও গেছি, আমি বাংলাদেশ নিয়ে সত্যি কিছুই বলছি না, কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা বাংলা দপ্তর উদ্বোধন হচ্ছিল, সেখানে অনেকেই উদ্বোধন করেছেন, অনেক বড় বড় মানুষ, কিন্তু আমাকেও সেখানে ডাকা হয়েছিল। তা সেখানে ডেকে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ওই রকম একটা বিশ্ববিদ্যালয় যেখানে লোকে আসছে এমন কিছু শেখার জন্যে যেটা তার পয়সাগতভাবে কাজে লাগবে, যেটা তাকে এমন কিছু শেখাবে যাতে সে পরবর্তীকালে পয়সা লাভ করতে পারে। সেখানে খুব একটা বাংলা দপ্তর খোলা হয় না, আছে কিন্তু খুব বেশি জায়গায় নেই। শুনে আমি অবাক, কারণ বাংলাদেশে তো কাজের ভাষাটাও বাংলা, সেইখানে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলা হবে না? এই যে আমরা দাপিয়ে বলতে পারছি না প্রায় কোথাও, বাংলাদেশের মতো জায়গা যেখানকার একটা আন্দোলনের ফলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা একটা নির্দিষ্ট, ওটা তো শুধু বাংলা দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা একটা নির্দিষ্ট তারিখ হয় শুধু একটা দেশের জন্য, একটা দেশের আন্দোলনের জন্য। সেই দেশে কেন সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলা দপ্তরটা খোলা হবে না? হয়নি তো। ফলে আন্তর্জাতিকভাবে তো আমার দাপটের জায়গাটা কোনোভাবেই আসছে না, সেটা আমাকে দেখতে হবে, এবং তার জন্য আমাকে প্রকল্প গ্রহণ করতে হবে। তাতে যদি কোনো জায়গায় আমাকে অর্ধেক আপোষ করতে হয়, করতে হবে। তাতে ইংরেজি হরফ, আমরাই হাসাহাসি করেছি যে এখনকার বাঙালি ছেলেমেয়েরা বাংলা সিনেমায় অভিনয় করতে গেলে ইংরেজি হরফে চিত্রনাট্যটা চায়, নইলে তারা সংলাপ মুখস্থ করতে পারে না। অনিন্দদি বলেছিল একবার। হ্যাঁ, তা এইটা সত্যি আমরা কল্পনা করতে পারি না, কিন্তু তাতে যদি সে বাংলা ছবিটা করে, তাতে কর বাবা, তাতে আগে রোমান হরফে পড়ে কর, তারপর হয়তো বাংলা ছবি করে পয়সা করলো, তখন হয়তো তাকে বলা হলো না বাংলা পড়। সেই দিকটা আমাকে এগিয়ে যেতে হবে। আমার বক্তব্য হচ্ছে বাঙালিরা কথা, আমিও তার মধ্যে, আমি পুরোপুরি তার মধ্যে, যে শুধু কথা বলে, কিন্তু কথা বলা ভালো, তার সঙ্গে সেই কথার কিছু তো কাজ করতে হবে। সেই কাজগুলো করতে গেলে তখন আবার গোঁড়ামি করলে চলবে না, যে না আমি শুধুমাত্র রবীন্দ্রনাথের আলখাল্লাটা ধরে বসে থাকবো, তার চরণামৃত খাবো না, অন্য আছে, অন্য দিকেও যেতে হবে, সমস্ত দিকটা ভাবতে হবে। সেখানে যদি রবীন্দ্রনাথটা ক্লাস 7 থেকে পড়ানো হয় আর 1 থেকে অন্য জিনিস পড়ানো হয়, কোনো অসুবিধে নেই, তাতে হয়তো রবীন্দ্রনাথের প্রবেশাধিকারটাই আরও বেশি সুবিধাজনক হয়ে উঠবে। সেই জিনিসগুলো আমরা যেন ভাবি, আমরা যেন গোঁড়া একটা অবস্থান অবলম্বন না করে থাকি, এইটুকু বলা। এবং আমার মনে হয় আজকের আলোচনার নির্যাস এটুকুই, মানে চন্দ্রিলদা শেষ 2-3 মিনিট যা বললো, এবং এইভাবেই আমরা যদি, যেটা চন্দ্রিলদা বারবার বলছিল যে চেষ্টাটা করতে হবে, গোঁড়ামি বা রক্ষণশীলতায় নিজেদের বেঁধে ফেললে চলবে না, একটা মানে যুগোপযোগী হতে হবে বাংলা ভাষাকে, এবং আমাদেরও সমস্ত গোঁড়ামি ত্যাগ করে। তো এটাই নির্যাসী আলোচনার। কেসিসিকে একটা বড় ধন্যবাদ, আমি আজ ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাদের ডাকার জন্য। তসিফ আছে এখানে? তসিফ কি আছো? কটা প্রশ্ন নেওয়ার সময় আছে? তিনটে প্রশ্ন নেওয়ার সময় আছে তসিফ বলেছে। তো 3টে প্রশ্ন আমরা নেব অডিয়েন্স থেকে। হ্যাঁ বলুন, ওনাকে একটা মাইক দেওয়া যাবে? আসলে দাঁড়িয়ে বলতে হবে, মানে আমার গলাটা এমনিই খুব আচ্ছা। আমি শুধু এটা বলতে চাই কি, এই যে আপনি ডিসকাশনটা করছিলেন, এটা নিয়ে একটা ছোট্ট কথা আছে। আমি কিন্তু বাংলা পড়তে জানি না, আমি প্রবাসী বাঙালি, এখন কলকাতায় থাকি। আমার অডিও বুকস, সানডে সাসপেন্স স্পেশালি, অগ্নি থ্যাংক ইউ সো মাচ, এই কারণের জন্য আমার যে কত বাংলা লিটারেচারের সাথে সো টু সে সাক্ষাৎ হয়েছে, আর আমি এত ভালোবেসে ফেলেছি। কিন্তু এই যে মানে আমি এখন ইংলিশ পড়ি, কিন্তু আমার সত্যজিৎ রায় ইংলিশে পড়া, রবীন্দ্রনাথ গোড়া ইংলিশে পড়া, কিন্তু যখন আমি বাংলায় শুনলাম ওইগুলো, ওটার আসল ফিলটা বুঝতে পারলাম, তখন আমি অ্যাকচুয়ালি বাংলা লিটারেচারের প্রেমে পড়লাম। সো আই থিঙ্ক যেটা আপনি লাস্টে বললেন, আই কমপ্লিটলি অ্যাগ্রি, ওটা মানে ওটা থাকা উচিত ওই জিনিসটা, ফর অ্যাটলিস্ট পিপল লাইক মি। থ্যাংক ইউ সো মাচ, এটুকুই বলার। মুশকিলটা অন্য একটা জায়গায় আমার মনে হয় চন্দ্রিল্লা, সেটা হচ্ছে অডিও বুকের ভাষা যদি ডিস্টর্ট করা হয় এবার, মানে ওখানেও যদি যুগোপযোগী করার জন্য মানে সেটা আমরাও করেছি, মানে বঙ্কিমের ভাষাকে, যেটা আমরা শুরুতে বলি, আমরা শ্রোতাদের সুবিধার্থে ভাষাটাকে একটু সহজ করে নিয়েছি, কিন্তু আমরা ভুল বাংলাটা বলি না, বা একদম লেখার সময় স্পষ্টত এড়িয়ে চলি, যে একটা ফ্লেভারটা রেখে, নির্যাসটা রেখে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করার চেষ্টা আমরা করি। কিন্তু এই একটা সমস্যা কি চন্দ্রিলদা এখানেও হবে, যে এখন প্রচুর অডিও বুক চ্যানেল এবং ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে,
এবং এইখানে যদি এই অডিও বুকে যেটা উনি এত সুন্দর বললেন, এবার যদি ধরো দেনা পাওনা নিয়ে একটা কাজ হচ্ছে, তো সেখানে আমি আধুনিক বাংলা ভাষায়, যেটা তুমি বললে সিরিয়ালের যে ভাষা যেটা চলে সেটাকে বিকৃত করলাম, তাহলে তো কোনো উদ্দেশ্যই সাধিত হচ্ছে না। এটা নিয়ে কি তোমার একটা আশঙ্কা রয়েছে? না, আমার বক্তব্য হচ্ছে যে কোনো নতুন জিনিস করতে গেলে বেনজল ঢুকবেই। কারণ নতুন জিনিসের একটা স্রোত আছে, সেটার একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা হইচই পড়ে যায়, তখন কিছু লোক ঢুকে পড়বে। কিন্তু তুমি তো বলতে পারো না যে অধিকাংশ লোক খারাপ কবিতা লেখে বলে কবিতা জিনিসটাকে বন্ধ করে দেবো, তা হয় না। ঠিক সেই রকমভাবে যদি আমরা ধ্রুপদী ওই রকম কোনো একটা সাহিত্যকে আজকের যুগোপযোগী করতে চাই, তাহলে নতুনভাবে কাজ করতেই হবে। করতে গেলে কিছু লোক বিকৃত বাংলা করবে, কিন্তু তাই বলে এটা থেমে থাকলে চলবে না। সত্যিই তো তাই যে একটা লোক ওই ভাষাটায় পড়ছে না, তাহলে আমাকে বলতে গেলে এখনকার লোকের ভাষায় বলতে হবে, করো। তাতে 20টা লোক খারাপ বলবে, কিন্তু 40টা লোক হয়তো ভালোও কিছু করবে। সেইটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ওই ভয়টা পেলে কোনোদিন কোনো কাজই করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যদি কারো কিছু থাকে। হ্যাঁ বলুন না, ওনাকে একটা মাইক দাও না। নমস্কার। আমি একটা স্কুলে পড়াই, তো একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করি। আমি ইংরাজি পড়াই, কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে এই রোমানাইজটা যে কীরমভাবে কাজে লাগে ওটা আমি একদম নিজে ব্যবহার করি। এবং এটা শুধু ইংরাজি মানে বাংলা পড়তে না, এই রোমানাইজড ভার্সন করেই, মানে এই যে উচ্চারণগুলোকে লিখলে যে কীভাবে কাজে লাগে, যে কোনো একটা শব্দ যেমন বাংলা থেকে ইংরাজি করছে, এই সমস্যাটা আবার যেমন গ্রামাঞ্চলের সমস্যাটা হচ্ছে ওরা আবার ইংরাজিটা পারে না, ইংরাজি পারে না, ওরা বাংলাও পারে না, ইংরাজিও পারে না। আর এখন তো পড়াশোনাটা আমার মনে হয় এখন বোধহয় একটা ভীষণ, আমি আসার সময় আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম যে পড়াশোনাটা তো মোটামুটি পশ্চিমবঙ্গে উঠে গেছে, মানে খুব দুঃখের সাথে বলছি। এবং আমি স্কুলে আছি এবং স্কুলের দায়িত্বে আছি, ভারপ্রাপ্ত, তো ওই বিষয়ে যাচ্ছি না। তো সেখান থেকে দেখতে গেলে তো পড়াশোনা তো মোটামুটি পড়াশোনা হয় না এখন, আর বাকি সব কাজ হয় ওখানে। তো হ্যাঁ, বাদ বাকি সমস্ত হয়, অ্যাকচুয়ালি ভেরি সরি টু সে। তো যেটা সমস্যা ওখানে গিয়ে দেখা যায়, ওরা না বাংলা জানে, ওরা স্বরবর্ণটাও ভালো করে জানে, ওরা যে উচ্চারণ করে না, মানে যেটা বলে। তো আমার মনে হয় এই বাংলা ভাষা যদি শেখাতে হয় তাহলে বোধহয় মানে কোন কোন স্তর থেকে যে যেতে হবে আমরা জানি না। এবং মানে আমাদেরকে রোমানাইজড যে ভার্সন যেমন বলছি, ইংরাজিটা করতেও কিন্তু ওদের খুব হেল্প করে। মানে আমি দেখেছি, মানে বাংলায় ধরুন ওদেরকে, আমি ইংরাজি পড়াই তো কোনোভাবে পড়াতে পারছিলাম না, খুব উপকার হলো, আমি ওই বাংলায় লিখতে শুরু করলাম, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কড। সিমিলারলি ওদেরকে যখন একটা একটা করে ইংরাজি শেখানো হলো, ইংরাজি শেখানোর পর কিন্তু ওরা বাংলাও অনেক উচ্চারণ করতে পারে না। হয়তো একটা ছেলে ভালো করে ইংরাজিটা শিখেছে, অনেক কষ্ট করে হয়তো শেখাতে পেরেছি, সে কিন্তু রোমানাইজ ভার্সনটা পড়তে পারছে। তো ইটস ভেরি হেল্পফুল, মানে বোথ ওয়েজ যদি ওটাকে লিখে দেওয়া হয় বাংলা করে এবং ইংরাজি, মানে দুটোতেই রোমানাইজ ভার্সন ইজ ভেরি হেল্পফুল। তো পার্টিকুলারলি ওই ইয়েটাও আমি পড়েছিলাম, ওই প্রবন্ধটা যেটার আপনি কথা বলে, ইটস ভেরি হেল্পফুল। আর খুব ভালো লাগলো আপনাদের আলোচনা, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ইংলিশ হরফে বাংলা লেখা আমাদের শুরু থেকে বাঙালিদের মধ্যে একটা প্রবলেম। কেন আমি বলছি, আমি বাঙালি কিন্তু আমি বড় হয়েছি বাংলার বাইরে, কিন্তু আমার নামটা ইংরেজিতে যেভাবে সেই সময় থেকে লেখা হয়ে আসে সেটা কখনোই ঠিক উচ্চারণ হয়নি। সর্বরী নামটা বাঙালিরা লেখে SARBRI, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও সার্টিফিকেটে তাই থাকে। আমাকে এফিডেভিট করে এই স্পেলিং চেঞ্জ করতে হয়েছে। এবং এটা যেহেতু আমি একটু অল্প বয়সে ব্যাপারটা চেঞ্জ করেছি, তখন আমি স্কুলে ছিলাম, সর্বরীটাকে যখন সবাই সারবারি করতো আমার ভীষণ কষ্ট হতো আর কি। তখন আমি SH ঢুকিয়েছিলাম এবং তখনই আমার উচিত ছিল দুটো ও ঢোকানো, কিন্তু আমার সেই বুদ্ধিটা আসেনি। তো যাই হোক, তাও এখন অ্যাটলিস্ট লোকে বলে। অনিন্দ নামটা, আনিন্দিয়া, নিচে আও, আনিন্দিয়াটা কি, মানে অনিন্দ বাবা মারা কী করে ওই জফলাটাকে একটা YA করে দেয়। সেই জিনিসটাও একটু আমাদের মনে রাখতে হবে যে ভাষাটার যাতে মানে উচ্চারণটা যেন একদম না, মানে অনিন্দদার নামের উচ্চারণের পাশে একটা চন্দ্রবিন্দু পড়ে গেছে। একদম ঠিক বলেছেন। তবে এর একটা সমাধান এখনকার বাবা মা করে নিয়েছেন, সেটা হচ্ছে তারা যে নাম দেন তার না আছে মাথা না আছে মুন্ডু, তারা প্রথমেই দেখেন যে পাসপোর্টে এমন কি লেখা থাকবে যেটা একজন সাহেব উচ্চারণ করতে পারে, সে অনুযায়ী নামটা দেওয়া হচ্ছে। ফলে সেই দিক থেকে আর অনিন্দ বা সর্বরীর মতো নাম দেওয়া হয় না,
মানে কি কেউ জানেও না, ঠিক, ঠিক, বললে ঠিক। বলে যে খুব পড়াশোনা জানা একজন প্রফেসর নামটা দিয়েছেন, তুমি কি বলছো, মানে নেই, উনি মানেটা জানেন, মিটে গেল, তিনি মারা গেছেন, বলে মানে আর জানা যাবে না। কিন্তু ওই এমন করে নামটা দেয়া হয়, পুরোটাই দেখে দেয়া হয় যে পড়তে বাংলায় তো আর যে পড়াশোনা জানবে সে তো আর বাংলায় থাকবে না, জানি সে না। নিয়ে আজকে আলোচনা হয়নি, কিন্তু সে অন্তত বেঙ্গালুরু যাবে কিংবা আমাদের কানাডা যাবে কি আমেরিকা যাবে। ফলে পাসপোর্টের ওই যে লালমুখো সাহেবটা বলবে, লালমুখো নয়, এখন অনেক পলিটিক্যাল ইনকারেক্ট হয়ে গেল, বিভিন্ন মুখো, যে লোকটা ওখানে ইমিগ্রেশন পার্সন যিনি থাকবেন, তিনি যা বলবেন তিনি যাতে বলতে পারেন তার সুবিধা এখন থেকে ভেবে নাম দেওয়া হচ্ছে, সেটা খারাপ না।